কোনো ওয়ার্ড যদি নাউনকে অথবা গ্রুপ অফ ওয়ার্ডকে রিপ্লেস করে সেটাকে আমরা জানি প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই প্রোনাউন। সিম্পল ডেফিনেশন জানার দরকার নাই, আমাদের জানতে হবে টাইপস অফ প্রোনাউন। এই জায়গায়ও সেম নাউনের মতো টাইপসগুলো ইনফিনিটি স্টার্ট উইথ এক্সাম্পল। সো আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, দের আর লটস অফ টাইপ অফ প্রোনাউন লাইক ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, ইনডিফিনিট, ইন্টারোগেটিভ, পজিটিভ, রিফ্লেক্সিভ, পার্সোনাল, এরকম অনেকগুলো প্রোনাউন পাওয়া যায়। তো আমরা প্রত্যেকটা টাইপের এক্সাম্পলগুলো দেখতে থাকবো। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখি যে টোটাল 9টা ক্লাসিফিকেশন করা যায় প্রোনাউনকে। যেমন পার্সোনাল প্রোনাউন, কোনো কিছুর পরিবর্তে যদি বসে, যেটা কমনলি আমরা ইউজ করি, আমার নামের পরিবর্তে যদি আমরা আই ইউজ করি, আমাদের উই, ইউ, হি, শি, কারণ নামের পরিবর্তে হি, শি যখন ব্যবহার করি, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন, সবচেয়ে সহজ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনো কিছুকে নির্দেশ করে, একদম ক্লিন কাট লেখা রয়েছে, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই পেন, আমি এই পেনটাকে নির্দেশ করছি না, একদম দিস, দ্যাট, দোজ, স্পেসিফিকভাবে কোনো কিছুকে নির্দেশ করে যদি বলা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। নেক্সট প্রশ্ন করার জন্য আমরা যেগুলো ব্যবহার করি, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, দোজ আর নোন অ্যাজ ইন্টারোগেটিভ প্রোনাউন। খুব সহজ, কোশ্চিনের সামনে যে প্রোনাউনগুলো আমরা দেখতে পাচ্ছি, হোয়াট, হু, হুজ, হোয়াট এভার, দ্যাট উইল বি লেবেলড অ্যাজ ইন্টারোগেটিভ প্রোনাউন। এর বাইরে আছে রিলেটিভ প্রোনাউন, দুটা বাক্যের ভিতর যদি সম্পর্ক স্থাপনের জন্য। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দ্য পার্সন হু কল্ড মি ইজ মাই আঙ্কেল, দ্য পার্সন হু কল্ড মি ইজ মাই আঙ্কেল। এই যে ওয়ার্ড লাইনটা খেয়াল করছেন, এখানে কিন্তু এই যে হু, একটু আগে আমি দেখলাম হু যখন কোশ্চিন করে তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, বাট এখানে খেয়াল করেন একটা সম্পর্ক স্থাপন করেছে। যে লোকটা আমাকে কল দিয়েছিল, আমার আঙ্কেল কল দিয়েছিল, বাট যে লোকটা, দ্য পার্সন, এই ক্লজটার সাথে হু কল্ড ইজ মাই আঙ্কেল, এটা সম্পর্ক স্থাপন করেছে, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সেম অ্যাজ আই নো হোয়ার আই এম গোয়িং, তাহলে এই ক্ষেত্রে হোয়ারটা কিন্তু কোশ্চিন করছে না, দুটা বাক্যের ভিতর সম্পর্ক স্থাপন করছে। আই নো, আমি জানি আমি কোথায় যাচ্ছি, তাহলে দুটার ভিতর যদি এরকম সম্পর্ক স্থাপনের জন্য আমরা হু, হোয়ার, হুইচ ব্যবহার করি তখন সেটা রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। কোশ্চিন করলে ইন্টারোগেটিভ, সম্পর্ক স্থাপন করলে রিলেটিভ প্রোনাউন, খুব ইজি। সেম ইনডিফিনিট প্রোনাউন, এনিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে এই ওয়ার্কটা যে কেউ করতে পারবে। কে করতে পারবে আমি কিন্তু বলি নাই, এনিওয়ান, এনিওয়ান অফ দ্য ক্লাস ক্যান ডু দিস ম্যাথমেটিক্স, যে কেউ অঙ্কটা করতে পারবে, ঠিক না? অথবা ডাজ এনিওয়ান নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার, কেউ কি ওই বিষয়টা সম্বন্ধে কিছু জানে? আমি তাহলে বিষয়টার সম্বন্ধে কি জানে না, কিছু জানে, আমি নির্দিষ্ট করি নাই। অথবা এনিওয়ান, কেউ জানতে পারে, তাহলে এই লাইনটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এনিওয়ান, এনিথিং, এটা কিন্তু অনির্দিষ্টতা যাপন করছে, এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। তাহলে প্রোনাউন বাট ইনডিফিনিট, নির্দিষ্টভাবে যদি কোনো কিছুকে না বুঝায়, নাউনের সামনে বসে অনির্দিষ্টতা যাপন করে, সেক্ষেত্রে কিন্তু সেটা ইনডিফিনিট প্রোনাউন হিসেবে কাজ করে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, পৃথক করার জন্য কিছু যদি বুঝায়, কোনো কিছুকে পৃথক করার জন্য, আইদার ইউ নর মি, অথবা নাইদার হিজ ব্রাদার নর হিজ সিস্টার, তার ভাইও না বোনও না এই কাজটা করেছে, এরকম যদি কোনো লাইন বলি পৃথক করার জন্য, নাইদার হি নর হিজ ফ্রেন্ড, আইদার হি অর হিজ ফ্রেন্ড, তাহলে আইদার, নাইদার, ইচ, এই টাইপের ওয়ার্ডগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেন মোস্ট ইম্পর্টেন্ট রিফ্লেক্সিভ প্রোনাউন, নাউনের পরিবর্তে যেমন হি বসে, শি বসে, মাই বসে, আই বসে, বাট এগুলোর বদলে আমি যদি বলি মাই সেলফ, হি এর বদলে যদি আমি বলি হিমসেলফ, ইউর বদলে আমি যদি বলি ইয়োর সেলফ, তাহলে যে প্রোনাউনগুলো হয় সেগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই আস্ক মাই সেলফ হোয়েন আই ক্যান টেক এ ডিসিশন, আমি নিজে নিজেকে জিজ্ঞেস করলাম কখন আমি সিদ্ধান্তটা নিতে পারি। তাহলে হেয়ার আই কিন্তু একটা প্রোনাউন গেল, খুব ভালো কথা, বাট মাই সেলফ এটাও একটা প্রোনাউন, তাহলে এই প্রোনাউনটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। হি স্পোক টু হিমসেলফ, সে নিজের সাথে কথা বললো, তাহলে হিমসেলফ, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, এগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো ইমফেসাইজ দেওয়ার জন্য ব্যবহার করা হয় কোনো বাক্যে। ওকে, এর বাইরে রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন, লাইক আমি যদি একটা এক্সাম্পল দেখি, লাইক রিমি অ্যান্ড রাজু লাইক ইচ আদার, একজন একজনকে, অথবা আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, হোয়াই ডোন্ট ইউ বিলিভ ইচ আদার, অথবা লাস্টে যদি দেখি ইউ শুড হেল্প, উই শুড হেল্প ওয়ান আদার, একজন আরেকজনকে সাহায্য, তাই ওয়ান আদার, ইচ আইদার, এই টাইপের যদি বলা হয় সেগুলোকে বলা হয় রেসিপ্রোকাল। খুব সহজ চিনা, যেমন আমি যদি বলি ওয়ান অ্যানাদার, ওয়ানের অপোজিট হচ্ছে অ্যানাদার, দুটো একসাথে যদি ব্যবহার করা হয়। অথবা আমি যদি বলি ইচ আদার, ইচ অথবা আদার, দুটো যদি প্রোনাউন একসাথে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পজেসিভ প্রোনাউন, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। যেমন যদি বলি দিস পেন ইজ মাইন,
এই কলমটা আমার। তারপর টেক হার ফ্রম দ্য রুম, তাকে রুমের বাইরে নিয়ে যাও। তাহলে এখানে হার্স অথবা মাইন্স, এই যে জিনিসটা যেটা আমার নিজস্ব বোঝাচ্ছে, যেমন দিস পেন ইজ মাইন, কলমটা আমার। এই মাইন এই ক্ষেত্রে একটা প্রোনাউন, বাট কোন ধরনের প্রোনাউন সেটাকে বলা হচ্ছে পজেসিভ, কারণ কলমটা আমি ওন করি, কলমটা আমার। দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ ইয়ার্স, এই টাইপের যে প্রোনাউন বলা হচ্ছে ইয়ার্স, মাইন্স, আওয়ার্স, সেগুলোকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে প্রোনাউন বিশাল জিনিস আমরা পড়লাম, 8টা চার্ট পড়ে আসলাম, ঠিক না? তাহলে এই প্রত্যেকটা প্রোনাউনের আপনাকে এক্সাম্পলগুলো জানতে হবে। তাহলে আমি জাস্ট যদি বলি আপনাকে, যেমন আমার সাথে সাথে একটু রিকল করার চেষ্টা করেন, যেমন আমরা প্রথমে পড়ে এসেছিলাম পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন কোনটা? যেটা আমরা জানি, আই, উই, ইউ, হি, সি। নেক্সট আমরা পড়েছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মনে আছে আপনার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা কোনো কিছুকে নির্দেশ করার জন্য মনে আছে, যেমন দিস পেন ইজ মাইন, দিস বুক ইজ মাইন। তাহলে এক্সাম্পল হচ্ছে দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর বাহিরে আমি যদি যাই, ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হুইচ বুক দিস ইজ, আমি যদি হুইচ, হু ডান দিস, হুইচ, হু, হোয়াট এভার, এগুলোতে কোশ্চিন করি, এই প্রোনাউনগুলোকে বলবো ইন্টারোগ্রেটিভ প্রোনাউন, কোশ্চিন করা হলে। বাট সেম জিনিস যখন এইটা কোশ্চিন না করে দুজনের ভিতর সম্পর্ক স্থাপন করবে, সেটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে সেম জিনিস হু, হুইচ, হোয়াট কোশ্চিন করলে ইন্টারোগেটিভ, সেম জিনিস যখন দুজনের ভিতর সম্পর্ক স্থাপন করবে, আত্মীয়তার বন্ধন করবে, তখন তার নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। নেক্সট আমি জানি আরেকটা, আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউন কি? অনির্দিষ্টতা, ওয়ান, অল, এনিওয়ান, এই টাইপের অনির্দিষ্টতা, এনিথিং, যেগুলো আপনাকে নাউনের সামনে বসে কোনো কিছু স্পেসিফিক ভাবে বলবে না। এনিওয়ান ক্যান ডু দিস, এই টাইপের জিনিসগুলো আমরা শিখে এসেছি, সেগুলোকে বলা যায় ইনডিফিনিট প্রোনাউন। এর বাহিরে আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আদার, নাইদার, এগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, যেগুলোর শেষে সেলফ থাকে, ঠিক না? খুব সহজ এটা মনে রাখা, ইমফেসাইজ দেওয়ার অর্থে আমরা ব্যবহার করেছিলাম বাক্যে, সেগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এর বাইরে রয়েছে রিসিপ্রোকাল প্রোনাউন। আমি আর এখানে লিখলাম না। রিসিপ্রোকাল মানে দুটা প্রোনাউন যদি একসাথে হয়, ইচ আদার, নো ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই টাইপের দুটো প্রোনাউন যদি একসাথে হয় সেটা হচ্ছে রিসিপ্রোকাল। আর এর বাইরে রয়েছে পজিটিভ প্রোনাউন। তাহলে পজিটিভ প্রোনাউন কোনটা? পজিটিভ প্রোনাউন তাহলে কোনো কিছু যদি আমার নিজস্ব হয়, মাইন যদি অর্থে বোঝায়, ইয়ার্স, আওয়ার্স, এগুলো তাহলে পজিটিভ প্রোনাউন। তাহলে টোটাল 9টার এক্সাম্পল আমরা শিখলাম, কখন কোনটা ব্যবহার করি সেটা শিখলাম। তাহলে দেখি আপনি প্রোনাউন ধরতে পারেন কিনা। বি কেয়ারফুল, আমি আপনাকে একটা স্লাইড দিয়ে কোশ্চেন দেখাই। Read this two line very very carefully. First one saying that which is your book, and next one which book do you need. খুব সিম্পল দুইটা লাইন, বুঝতেই পারছেন আমি হুইচ কে ইন্ডিকেট করছি, কোন বাক্যে হুইচ কিভাবে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, দেখি আপনি ধরতে পারেন কিনা। সো হুইচ ইজ ইয়োর বুক, কোনটাকে, এটা তাহলে কোন ধরনের প্রোনাউন চিন্তা করেন আপনি। আর হুইচ বুক ডু ইউ নিড, এটা কি হবে চিন্তা করেন। তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো একটা অ্যান্সার চিন্তা করেছেন যে কোনটা হতে পারে, বাট সমস্যা হচ্ছে আপনাকে আমি একদম পার্টস অফ স্পিচ শুরু করার সময় একটা কনসেপশন দিয়ে এসেছিলাম যে সেম ওয়ার্ড ক্যান বি ডিফারেন্ট টাইপ অফ পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু ইটস পজিশন ইন এ সেন্টেন্স। বেসিকটা মনে রাখতে হবে। এক্ষেত্রে প্রথম বাক্যে যে হুইচটা আমরা দেখছি সেটা একটা ইন্ডিকেট করছে, আমরা জানি ইন্ডিকেট করার জন্য সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হুইচ বুক, হুইচ ইজ ইয়োর বুক, কোন বইটা,
বইটা ইন্ডিকেট করছে, বাট পরের বাক্যে হুইচ বুক ডু ইউ নিড, আপনার কোন বইটি দরকার, এখানে খেয়াল করে দেখেন বইটাকে ইন্ডিকেট করছে, এটা কিন্তু প্রোনাউন না, বইয়ের পরিবর্তে বসে নাই, এটা বইকে ইন্ডিকেট করছে, দ্যাটস ওয়াই ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। আপনি হুইচ দেখলেই মধ্যে চলে যাবেন যে আইদার ইট ইজ ডেমনস্ট্রেটিভ অর ইন্টারোগেটিভ অর রিলেটিভ প্রোনাউন, সবসময় যে হুইচ প্রোনাউন হবে, নট দ্যাট। বাক্যের অর্থ অনুসারে এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। এবং এই টাইপের এক্সাম্পলগুলো বুঝতেই পারছেন, পরীক্ষায় কনফিউশন ফেলার জন্য আপনাকে মোর দেন এনাফ, আপনি ইজিলি কনফিউজ হয়ে যাবেন, কারণ হুইচ আপনার মাথায় থাকবে একটা প্রোনাউন হিসাবে। সো এই টাইপের অনেক এক্সাম্পল আপনি পেয়ে যাবেন, এগুলো খুবই ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে এটা আসলে নাউনের পরিবর্তে বসেছে নাকি নাউনের দোষ, গুণ, পজিশন অথবা ভালো মন্দ কিছু বোঝাচ্ছে। তাহলে ভালো মন্দ কিছু বোঝালে অ্যাডজেক্টিভ, না বোঝালে সেটা প্রোনাউন। আমরা একটু পরে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন কিভাবে ডিফারেন্সিয়েট করব একটা বাক্যের ভিতর, একটু পরে আমরা সেটা আরো ডিটেলস শিখব। ওকে, সো আমরা একটা জিনিস অন্তত মাথায় ঢুকান যে প্রোনাউনের সাথে কিন্তু অ্যাডজেক্টিভ তাহলে আপনাকে কনফিউশনে ফেলতে পারে, ঠিক না? প্রোনাউন অ্যাডজেক্টিভ একই ওয়ার্ড দুই রকম হতে পারে, তাহলে আমাদের এটা খুব ভালো করে শিখতে হবে যে কখনো একটা ওয়ার্ড প্রোনাউন হয়, কখনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, একটু পরে আমরা শিখবো। তাহলে প্রোনাউন থেকে কি প্যাটার্নের কোশ্চিন আসছে, যেমন আমরা যদি এই কোশ্চিনটা দেখি, খুব সহজ একটা কোশ্চিন দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আপনি খেয়াল করে দেখেন প্রোনাউনের এক্সাম্পলের ক্লাসিফিকেশন এক্সাম্পলগুলো আপনাকে জানতে হবে। তাহলে ডিস্ট্রিবিউটিভ মানে কি, আমরা এখানে পড়ে এসেছিলাম 6 নম্বরে ডিস্ট্রিবিউটিভ, যেমন ডিস্ট্রিবিউটিভ দুজনকে পৃথক করার জন্য, আলাদা করার জন্য, ডিস্ট্রিবিউশন করার জন্য যদি ব্যবহার করা হয়, তাহলে কোনটা হতে পারে আপনার কি মনে হয়? আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম মনে আছে? ইচ, আইদার, নাইদার, আমরা এই টাইপের ওয়ার্ড বেরোচ্ছিলাম, তাহলে দোজ উইল বি লেবেল অ্যাজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অ্যান্সার উইল বি সি। 38 এসেছিল। এর বাইরে যেমন কোশ্চিন আসে, আমরা যে একটা দুইটা এক্সাম্পল দেখে আসি। প্রথম টার্ম যদি কোশ্চিন আপনি স্লাইডে খেয়াল করেন, দিস ইজ দ্য বুক অফ হুইচ আই টোল্ড ইউ, এটা সেই বই, তাহলে এখানে হুইচ কি প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে? নাম্বার 1, ঠান্ডা মাথায় খেয়াল করেন, দিস ইজ দ্য বুক অফ হুইচ আই টোল্ড ইউ, তাহলে এক্ষেত্রে কি হুইচ দিয়ে কোশ্চিন করা হয়েছে? নো, এখানে দুটো আলাদা আলাদা বাক্য, দিস ইজ দ্য বুক, আই টোল্ড ইউ, দুটার ভিতর সম্পর্ক স্থাপন করেছে, তাহলে সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন স্থাপন করলে তাকে আমরা কি বলি? রিলেটিভ প্রোনাউন। তাহলে অ্যান্সার পেয়ে গেলেন। অথবা তারপরেরটা সবচেয়ে সহজ, নিজের কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল, তাহলে আমরা জানি যতগুলো সেলফ আছে, আওয়ার সেলফ, হিম সেলফ, মাই সেলফ, সেগুলো হচ্ছে সব রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এভাবে প্রোনাউন আপনাকে চিনতে হবে। আমি কিছু এক্সাম্পল কোশ্চিন প্রিভিয়াস বিসিএস এর আপনাকে দিয়ে রাখলাম, আপনি অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবেন এবং অবশ্যই MP3 বই থেকে প্রোনাউনের আরো ডিটেলস প্র্যাকটিস আপনাকে করতে হবে। নেক্সট আমরা প্রোনাউনের পর যাব অ্যাডজেক্টিভে। সো খুবই সহজ এবং খুবই কনফিউজিং অ্যাডজেক্টিভ, পরীক্ষায় কোশ্চিন আসে অ্যাডজেক্টিভ থেকে। তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি? কোনো ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, সেক্ষেত্রে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে খুব সহজ জিনিস, একটা নাউন বা প্রোনাউনের সামনে বসবে, নাউন প্রোনাউনের দোষ, গুণ অথবা পরিমাণ, সংখ্যা বোঝাবে। বাট এই জায়গাতে লটস অফ কনফিউশন, অনেক কনফিউশন হয় এই অ্যাডজেক্টিভ পড়তে গেলে। কি কি কনফিউশন হয় আমরা সেই জায়গাটাতেই ইমফেসাইজ দিব। তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে বাক্যে একটা ব্যবহার হতে পারে? আমরা দুটা ভাবে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে প্রেডিক্টিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। একটু পরে আমরা এই দুটো জিনিস দেখছি, বাট কনফিউশনটা কোথায় হয় আমরা সেটা আগে সর্ট আউট করি। অ্যাডজেক্টিভের ফার্স্ট কনফিউশন হয় অ্যাডভার্বের সাথে, আর একটু আগে আমরা দেখে এসেছিলাম অ্যাডজেক্টিভের আরেকটা কনফিউশন হয় প্রোনাউনের সাথে। তাহলে এই দুটো জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমি একটা একটা করে সর্ট আউট করি। যেমন অ্যাডজেক্টিভের একটা কনফিউশন হয় কার সাথে? অ্যাডভার্বের সাথে। আমি এই স্লাইডটা খেয়াল করেন আমার সাথে, তাহলে আপনার জন্য বেটার হবে। যেমন অ্যাডভার্ব, একটা বাক্যে যদি সে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। আর যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা খুবই কনফিউশন লাগে। তাহলে একটা বাক্যে দুজনই কিন্তু মডিফাই করে, এই কারণে বেশি কনফিউশন লাগে। অ্যাডজেক্টিভও মডিফাই করবে, অ্যাডভার্বও মডিফাই করবে। বাট অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে। আর নাউন প্রোনাউনকে যদি কেউ মডিফাই করে, তার দোষ গুণ বুঝায়, তখন সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বি কেয়ারফুল। তাহলে
এই জায়গাটা কনফিউজ, মডিফিকেশন দুই রকমই হয়, আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। তাহলে আপনি কিভাবে চিনবেন? আপনার জন্য লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো লাইনের ভিতরে তাকে কোশ্চিন করেন ওয়ার্ডটা দিয়ে, কিভাবে কোশ্চিন, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়াই, কি, কখন, কেন, এই টাইপের কোশ্চিন, কি, কখন, কেন যদি আমি কোনো দিয়ে উত্তর পেয়ে যাই তাহলে সেটা হবে অ্যাডভার্ব। সেম কোনো লাইনে যদি আমি কি দিয়ে তৈরি, কি জিনিস, হুইচ, হোয়াট কাইন্ড অফ, হাউ মেনি, কার মতো দেখতে, মানে তার দোষ গুণ দিয়ে যদি কোশ্চিন করি, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সো কিভাবে আপনি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে ডিফারেন্সিয়েট করবেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা ভালো করে মার্ক করে রাখেন। আর শব্দে বা বাক্যের ভিতর আমরা অ্যারেঞ্জমেন্ট দেখেও কিন্তু অ্যাডজেক্টিভ বুঝতে পারি। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অলরেডি আমরা শিখে এসেছি এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসবে? অ্যাডজেক্টিভ কামস বিফোর নাউন, নাউনের সামনে অবশ্যই বসবে। অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পরে কখনোই বসবে না। সেম আমরা যদি অ্যাডভার্বের কথা বলি তাহলে খুব সহজে আপনি দেখতে পারবেন অ্যাডভার্ব কখনোই নাউনের সামনে বসবে না, নাউনের অলওয়েজ পরে বসবে। তাহলে এই বেসিক তিনটা রুলস অলওয়েজ আপনার মাথায় রাখতে হবে। খুব সিলি মনে হতে পারে যে এত সহজ জিনিস আমি কেন ভুল করবো, বাট এই তিনটা যদি আপনার মাথায় না থাকে আপনি কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কমপ্লিকেটেড লাইন পরীক্ষায় দিবে সেগুলাতে আর সহজে সর্ট আউট করতে পারবেন না। তাহলে এই জায়গাটা ইনফিনিটি স্টার, এই স্লাইডটা অবশ্যই ইনফিনিটি স্টার দিয়ে মাথায় ভালো করে ঢুকাই দিবেন। তাহলে আমরা অ্যাডজেক্টিভ পড়ছিলাম এবং অ্যাডজেক্টিভ পড়ার সময় বললাম যে একটা অ্যাডজেক্টিভ বাক্যে দুইভাবে ইউজ হতে পারে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রেডিক্টিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ইউজগুলো জাস্ট থিওরিটিক্যাল, সেটা যে খুব বেশি ইম্পর্টেন্ট নট দ্যাট। যেমন অ্যাট্রিবিউটিভ ইউজ বলতে আসলে কি বুঝেন, যখন অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে, অলরেডি আমরা এই ডিসিশন নিয়ে এসেছি, অলওয়েজ নাউনের পূর্বে বসবে এবং নাউনকে কোয়ালিফাই করে, তখন সে অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ অ্যান ওয়াইজ ম্যান, ম্যান একটা নাউন, সেটি কেমন, জ্ঞানী ব্যক্তি। হি ইজ এ রিচ ম্যান, কেমন, ধনী ব্যক্তি। হি ইজ এ পোর ম্যান, গরিব ব্যক্তি। তাহলে মানুষের সামনে বসে তার বৈশিষ্ট্যকে বিভিন্ন সময় আমি ক্লারিফাই করছি, এটা বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে প্রেডিক্টিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন খেয়াল করে দেখেন, বলা হচ্ছে প্রেডিক্টিভ ভার্বের পরে, এক্ষেত্রে বাক্যে সরাসরি কোনো নাউন থাকবে না, একটা ভার্বের পরে বসে সাবজেক্টকে মডিফাই করবে, কোয়ান্টিটিফাই করবে, তখন সেক্ষেত্রে বলা হচ্ছে প্রেডিক্টিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ ওয়াইজ, এখানে খেয়াল করেন ওয়াইজ জ্ঞানী, তার গুণ বোঝাচ্ছে, আপনি সহজে ধরতে পারছেন এটা অ্যাডজেক্টিভ, ঠিক না? বাট এক্ষেত্রে কিন্তু ওরকম কোনো সূত্রটা খাচ্ছে না আমাদের, যেটা আমরা পড়ে এসেছিলাম যে অ্যাডজেক্টিভ অলওয়েজ নাউনের সামনে বসবে। তাহলে নাউন না থাকলেও সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে তার আগের ওয়ার্ডটাকে মডিফাই করার জন্য, এটাকে বলা হয় প্রেডিক্টিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। ওকে, সো জাস্ট থিওরিটিক্যালি দুটো জিনিস পড়লেই হবে, আমাদের যে জানতে হবে না যে কোনটা অ্যাট্রিবিউটিভ ইউজ কোনটা প্রেডিক্টিভ ইউজ। আপনাকে জাস্ট কনসেপশনটা নিতে হবে যে নট অলওয়েজ নাউনের সামনে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি ইন এন সেন্টেন্স। ওকে, সো আমরা অ্যাডজেক্টিভের টাইপ দেখি। অ্যাডজেক্টিভের টোটালি 4টা টাইপ বলা হয়: ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রমিনাল অ্যাডজেক্টিভ। ডিটেলস আমাদের লাগবে না, আমরা জাস্ট একটু খেয়াল করে দেখি। নিউমেরিক্যাল, যদি সংখ্যা বোঝানো হয় 1, 2, 3, 4th, 5th, 6th, এগুলোকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এনাফ, এর বাইরে আমরা যাব না ডিটেলস, আমাদের পড়তে হবে প্রমিনাল অ্যাডজেক্টিভ। প্রমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনের অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডজেক্টিভ বসবে এবং অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আপনার একটা এক্সাম্পল দিই, যেমন দিস ইজ হিজ টয়, অথবা এভরি ম্যান শুড রেসপেক্ট দ্য লার্নেড। এই জায়গাটায় খেয়াল করেন যে টয়ের সামনে বসেছে হিজ অ্যান্ড ম্যানের সামনে বসেছে এভরি। আমরা কিন্তু জানি এভরি, হিজ এগুলো একটা প্রোনাউন, ঠিক না? বাট এক্ষেত্রে এটা নাউনের সামনে বসে তার গুণগত বসেছে। যেমন টয়, এটা কার, তার টয়। তাহলে এই ক্ষেত্রে হিজ কিন্তু প্রোনাউন না, কারো পরিবর্তে বসে নাই। এক্ষেত্রে টয়টা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, টয়টা কার, তাহলে এক্ষেত্রে হিজ কি হবে? অ্যাডজেক্টিভ। অথবা এভরি ম্যান, এক্ষেত্রে কিন্তু কারো পরিবর্তে বসছে না, কাউকে নির্দেশ করছে না, তাহলে প্রোনাউন হিসাবে বসছে না, এটা বুঝাচ্ছে, তার সংখ্যা বুঝাচ্ছে, তার গুণ বুঝাচ্ছে। এভরি ম্যান, প্রত্যেক মানুষ। তাহলে এক্ষেত্রে এভরি অ্যান্সার কি হবে? এভরি হবে ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। একটু আগে আমরা পড়েছিলাম অ্যাডজেক্টিভের সাথে প্রোনাউনের বেশি বেশি কনফিউশন হয়, তাহলে এই যে কনফিউশনগুলো হয় সেগুলোকেই হচ্ছে প্রমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। আমরা একটু পরে সর্ট আউট করবো যে কিভাবে আমরা এক্সামে এগুলো সর্টিং করতে পারি। তাহলে প্রমিনাল অ্যাডজেক্টিভের 4টা টাইপ আমরা যদি দেখি,
ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড পজেসিভ। তাহলে 4টা দেখলাম আমরা অ্যাডজেক্টিভের টাইপ। জাস্ট আপনি একটু রিকল করে আসেন, আমরা যখন প্রোনাউনের অ্যাডজেক্টিভ পড়ছিলাম, প্রোনাউনের ক্লাসিফিকেশন পড়ছিলাম, তখনও কিন্তু আমরা খেয়াল করে দেখেন ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং সবার শেষে পজেসিভ প্রোনাউন পেয়েছিলাম। তাহলে খেয়াল করে দেখেছেন প্রমিনাল অ্যাডজেক্টিভের যে ক্লাসিফিকেশন আর আপনার প্রোনাউনের ক্লাসিফিকেশন দুটাই সেম সেম। তাহলে কনফিউশন কেন লাগবে না? অবশ্যই কনফিউশন লাগবে, ঠিক না? এই কনফিউশনটা আপনাকে ছোটাতে হবে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সেম, আমরা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছি তার সেটাই যদি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন সেটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা যে ইন্টারোগেটিভ প্রোনাউন পড়েছি সেই ইন্টারোগেটিভ প্রোনাউন যদি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, যদি দোষ গুণ বুঝায়, তার পরিবর্তে না বসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের ক্লাসিফিকেশন কিন্তু দেখা যাচ্ছে সেম প্রমিনাল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। তাহলে আপনাকে সর্ট আউট করতে হবে যে কখন সেটা অ্যাডজেক্টিভ, কখন সেটা প্রোনাউন। এই জিনিসটা আমরা শিখব। তাহলে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভগুলোর একটু এক্সাম্পল দেখে আসি। তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি বলি আই হ্যাভ এ শার্ট, আই কোন সাবজেক্ট না, আমার সরাসরি আমার নাম, আমি যদি আমার নাম দিয়ে বলতাম লাইক রিচার্ড হ্যাভ এ শার্ট, তার পরিবর্তে বলা হচ্ছে আই বা ইউ, এটা হচ্ছে পরিবর্তে বসলো, তাহলে এটা কি হবে? প্রোনাউন। বাট আমি যদি টোটালি অপোজিট একটা ওয়ার্ড করি, মাই শার্ট ইজ গ্রিন, খেয়াল করে দেখেন শার্টটা কার? আমার। এটা কিন্তু পরিবর্তে বসে নাই, শার্টের পরিবর্তে বসে নাই, শার্টটাকে বুঝাচ্ছে, শার্টটার গুণ বুঝাচ্ছে যে শার্টটা আমার। ইয়োর বুক অথবা হিজ পিলো অথবা হার ডগ, ঠিক না? এখানে হারটা কিন্তু ডগের পরিবর্তে বসছে না, বাট ডগটা কার? হার, তার, মানে ডগটাকে কোয়ান্টিফাই করছে, ডগটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রেটা কি হবে? অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে হার ডগ ইজ স্মল বাট শি হ্যাজ এ ডগ, যখন আমি শি বলছি, শি হ্যাজ এ ডগ, তার একটা কুকুর আছে, শি, এটা সরাসরি কারো নামের পরিবর্তে বসছে, তাহলে এটা প্রোনাউন। বাট আমি যখনই বলবো হার ডগ ইজ স্মল, এটা ডগটাকে কোয়ান্টিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই টাইপের এক্সাম্পলগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অলওয়েজ হিজ হার দেখলে যে প্রোনাউনে ঝাঁপাই পড়বেন, এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। হিজ, হার, মাই, দেয়ার, ইয়োর্স, দোজ ক্যান বি ইউজড অলসো অ্যাজ অ্যাডজেক্টিভ। বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান, এটাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই পজিটিভ অ্যাডজেক্টিভের আমি কিছু এক্সাম্পল আপনাকে খেয়াল করে দেই, যেমন কোনো বাক্যের ভিতর এটা সহজে চেনা যায়। যেমন যদি মাই থাকে, নট মাইন, মাই থাকলে আমরা অ্যাডজেক্টিভ ধরবো, বাট মাইন যদি বলি সেক্ষেত্রে প্রোনাউন। অথবা আমি যদি খেয়াল করি হার, আওয়ার, ইয়োর, দেয়ার, খেয়াল করে দেখেন এগুলো ওয়ার্ডের একটা শেষও কিন্তু এস নাই, ঠিক না? ইয়োর অথবা হার অথবা আওয়ার, ইয়োর, দেয়ার, যেগুলো এস ছাড়া সেগুলো দেখা যাচ্ছে কি অ্যাডজেক্টিভ, বাট প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আমি যদি এস যোগ করি, দেয়ার্স, ইয়োর্স, আওয়ার্স, হার্স, সেগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে কি প্রোনাউন। তাহলে এগুলো হচ্ছে ছোট ছোট ট্রিক্স, আপনি কিভাবে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ সর্ট আউট করবেন। অনেক সময় অর্থ দিয়ে কিন্তু সরাসরি এত সিম্পল বাক্য আপনাকে কখনোই পরীক্ষায় দিবে না যে হার ডগ ইজ স্মল অথবা আওয়ার বার্ড ইজ নয়েজি, ইয়োর হাউস ইজ বিগ, খুব কঠিন কঠিন ওয়ার্ড দিবে। তাহলে জাস্ট খুব সহজ এই ট্রিক্সগুলো মনে রাখলে আমরা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভকে সর্ট আউট করতে পারবো। তাহলে মনে রাখবো এস যদি শেষে থাকে সেগুলো প্রোনাউন, এস ছাড়া থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ। আবার সব কিছুতে এক্সেপশন থাকে, সবসময় যে সূত্র মিলবে নট দ্যাট। যেমন আমি এখানে খেয়াল করি ইটস অথবা হিজ, হিজের নামের শেষে এস আছে, সেটা আপনি সর্ট আউট করতে পারবেন না। অথবা ইটস, এটা অ্যাডজেক্টিভ হোক আর প্রোনাউন হোক, যেভাবে ব্যবহার হোক, এটা কিন্তু অলওয়েজ সবার শেষে এস থাকে। বাট গ্রসলি আমরা একটা জিনিস শিখলাম, কি শিখলাম? যে যদি ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স এস দিয়ে থাকে তাহলে প্রোনাউন, আর যদি সেম ওয়ার্ডগুলো উইদাউট এস থাকে সেগুলোকে আমরা বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। ছোট্ট একটা সূক্ষ্ম জিনিস, বাট পরীক্ষা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। সেম অ্যাজ আমরা ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড কিছু দেখি, যেমন দিস, দ্যাট, দোস, অথবা আমি একটা এক্সাম্পল দিয়ে এসেছিলাম আপনাকে হুইজ দিয়ে। খেয়াল করে দেখেন যদি নাউনের পরিবর্তে বসে সেটা আমরা কি বলবো? প্রোনাউন। যেমন হাউ ডু ইউ প্রোনাউন্স দ্যাট, ঠিক না? তাহলে কিরকম হতে পারে? যেমন হাউ ডু ইউ প্রোনাউন্স দ্য পোয়েম, আপনি কিভাবে কবিতাটা বললেন? কবিতার বদলে আমি কি বলছি? হাউ ডু ইউ প্রোনাউন্স দ্যাট।
কিছু একটা তো বলেছে, সে সে একটা স্পিচ দিয়েছে, না হলে কবিতা বলেছে, না হলে গান বলেছে। সেই গান বা কবিতা বা গল্পের পরিবর্তে আমি ইউজ করেছি কি দ্যাট, ঠিক না? তাহলে এক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রোনাউন। বাট সেম এই দ্যাটটা যদি এইভাবে বসে, হাউ ডু ইউ প্রোনাউন্স দ্যাট ওয়ার্ড? খেয়াল করে দেখেন, ওয়ার্ড কিন্তু একটা নাউন, নাউনের সামনে বসছে, স্পেসিফিক করছে দ্যাট ওয়ার্ড, তার গুণ বুঝাচ্ছে ওই শব্দটা, তাহলে সেক্ষেত্রে দ্যাট কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। সেম অ্যাজ আরও এক্সাম্পল দেওয়া যায়, তাহলে বেসিক কনসেপশনটা এক্সাম্পলগুলো অনেক পেয়ে যাবেন আপনি ম্যাট্রিক্স MP3-তে প্র্যাকটিস করার জন্য। জাস্ট কনসেপশনটা খেয়াল করেন। কনসেপশন হচ্ছে প্রোনাউন এবং অ্যাডভার্ব খুবই ইজিলি আপনাকে কনফিউজড করবে অ্যাডজেক্টিভের সাথে। সো এই দুটাকে ডিফারেন্সিয়েট করা আপনাকে শিখতে হবে। তাহলে প্রোনাউন কিভাবে ডিফারেন্সিয়েট করবেন আমরা অলরেডি শিখে আসলাম, বেশ কিছু এক্সাম্পল আমি আপনাকে দিলাম। জাস্ট বেসিক ফর্ম জিনিসটা হচ্ছে নাউনের পরিবর্তে বসলে প্রোনাউন, আর নাউনকে কোয়ান্টিফাই করলে তার দোষ গুণ বুঝালে সেটা অ্যাডজেক্টিভ। সেম ওয়ার্ড দুই জায়গায় দুই রকম। আর অ্যাডভার্বের সাথে আমরা কিভাবে পার্থক্য করব? ইউজুয়ালি দেখা যাবে অ্যাডজেক্টিভ নাউনের সামনে বসবে, অ্যাডভার্ব নাউনের পরে বসবে, এটা একটা পয়েন্ট। অথবা আমি কিছু কোশ্চিন করে হুইচ, হোয়াট, হাউ, হোয়েন এইভাবে যদি কোশ্চিন করে অ্যান্সার পেয়ে যাই, সেক্ষেত্রে আমি সেটাকে অ্যাডভার্ব বলবো। আর হুইচ কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ, কি ধরনের, কি জিনিস, কি দিয়ে তৈরি, কেমন, এই টাইপের কোশ্চেন যদি করি তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই ডিফারেন্সিয়েট করাটা খুব ভালো করে শিখবো। আমি বেশ কিছু স্লাইড দেখালাম, আপনি এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, সো অ্যাডজেক্টিভের মেইন অংশ এটুকু। এর বাইরে আমরা একটা পোর্শনটা দেখি, যেটা অবশ্য আজকের ক্লাসের টপিক না, এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা যখন সেন্টেন্স ট্রান্সফরমেশনে যাব তখন এই জিনিসগুলো আরো ডিটেলস পড়বো। আজকে জাস্ট একটা থিওরিটিক্যাল একটু বলে রাখি। যেমন ডিগ্রি, হোয়াট ইজ ডিগ্রি? কম্প্যারিজম করার জন্য আমরা তিন ধরনের ডিগ্রি বা অ্যাডজেক্টিভ বুঝি। যেমন অ্যাডজেক্টিভ তো একটা গুণ বোঝায়, ঠিক না? এখন আপনাকে যদি বলি ইউ আর বিউটিফুল, দুজনের ভিতর যদি কম্পেয়ার করার জন্য বলি ইউ আর মোর বিউটিফুল দেন হিজ অর হার, তার দুজনের ভিতর কম্পেয়ার করলাম। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল অ্যামং দ্য ক্লাস, তাহলে ক্লাসের সবার ভিতরে। তাহলে এই যে আপনার গুণটা আমি বুঝাচ্ছি, কখনো শুধু আপনার সাথে তুলনা করছি, কখনো দুজনের সাথে তুলনা করছি, কখনো গোটা ক্লাসের সাথে আপনার সৌন্দর্যটা তুলনা করছি, এটাকেই বলা হয় ডিগ্রি। ডিগ্রি ক্যান বি পজিটিভ যখন একজনের সাথে, কম্পারেটিভ দুজনের সাথে, সুপারেটিভ অনেকের সাথে। তাহলে এই ডিগ্রিটা আমাদের যখন সেন্টেন্স ট্রান্সফরমেশন পড়বো আমরা নেক্সট ক্লাসে, তখন এই ডিগ্রিটা আমাদের লাগবে। আপাতত জাস্ট কনসেপশনটা নিয়ে রাখেন যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারেটিভ ডিগ্রি জিনিসটা কি, এবং একটা ওয়ার্ড কিভাবে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারেটিভ করতে পারি। খুব সহজ কিছু নিয়ম, যেমন সবার ওয়ার্ডের শেষে যদি ইআর যোগ করি সেক্ষেত্রে সেটা হয়ে যায় কম্পারেটিভ, এবং ইএসটি যোগ করলে সেটা হয়ে যায় সুপারেটিভ। যেমন ব্রাইট, ব্রাইটার ব্রাইটেস্ট, ব্ল্যাক, ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট। সবসময় যে সেম রুল হবে নট দ্যাট, যেমন মাঝে মাঝে ওয়ার্ডটার শেষে ডবল হয়ে যায়, যেমন বিগ, বিগার, বিগেস্ট, এখানে বিগের জি ডবল হয়ে যায়। অথবা ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, খেয়াল করে দেখেন এখানে টি একটা ছিল ডবল হয়ে যাচ্ছে হট, হটার, হটেস্ট। সেই কম্পারেটিভ সুপারেটিভ বিশাল চার্ট, এগুলো আপনাকে ধীরে ধীরে মুখস্থ করে ফেলতে হবে এবং এগুলো আমাদের ট্রান্সফরমেশনে কাজে লাগবে। জাস্ট এগুলো আপনি রিডিং দিয়ে রাখেন, ট্রান্সফরমেশনের সময় আমরা এগুলো আরো ডিটেলস পড়বো। আপাতত আমি এটাই ডিটেলস গেলাম না। ওকে, সো কোশ্চিন। সো বুঝতেই পারছেন কোশ্চিনটা চলে এসেছে আমাদের সামনে। একটা কোশ্চিন দিচ্ছে 40 BCS এ প্রিলিমিনারিতে, প্লিজ রাইট টু মি at the above address the word above is the sentence is an. Normally above, below, at, in, or এগুলো আমরা জানি প্রিপোজিশন, ঠিক না? বাট এখানে অপশনেই দেখেন প্রিপোজিশন নাই, তাহলে জিনিসটা কি হইতে পারে? তাহলে মোস্ট কমন যেই কনফিউশনগুলো লাগে সেগুলো তিনটাই দেওয়া রয়েছে। এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি প্রোনাউন, নাকি এটা কি অ্যাডভার্ব? তাহলে আমরা সর্ট আউট করি, আমরা যেটুকু শিখে এসেছি। অ্যাবোভ, তাহলে অ্যাবোভ ওয়ার্ডটা খেয়াল করে দেখেন, তার সামনে কি আছে? দি আছে। দি কি? ডিটারমিনার। আমরা জানি এটা ডিটারমিনারের পর কি বসে? নাউন না প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? ডিটারমিনারের পর বসে নাউন। তাহলে একটা অপশন হইতে পারে নাউন। খেয়াল করে দেখেন এখানে দুইটা ওয়ার্ড লেখা রয়েছে, দি অ্যাবোভ অ্যাড্রেস, ঠিক না? তাহলে কোনটা নাউন, অ্যাবোভ নাউন নাকি অ্যাড্রেস নাউন?
খুব ইজি, আমরা জানি ঠিকানা, ঠিকানাটাই তো নাউন হওয়ার কথা। তাহলে ডিটারমিনারের পর আমরা নাউন পেয়ে গেলাম কোনটা? অ্যাড্রেস। তাহলে মাঝখানে যে একটা ওয়ার্ড বসালাম সেটা কি? তাহলে ডিটারমিনারের পর নাউন, আমাদের সূত্র মিলে গেল, আমরা পেয়েও গেলাম, বাট মাঝখানে একটা এক্সট্রা ওয়ার্ড পেলাম, অ্যাবভ। তাহলে আমরা কি জানি নাউনের সামনে কি বসে আর পরে কি বসে? নাউনের সামনে বসে অ্যাডজেক্টিভ, পরে বসে অ্যাডভার্ব। তাহলে যেহেতু এটা অ্যাবভ সামনে রয়েছে, তাহলে আমরা অ্যান্সার কি দিব? অ্যাডজেক্টিভ। সো খুবই ইজি, কনসেপশনগুলো ক্লিয়ার থাকলে এই টাইপের অ্যান্সার মানে কোশ্চিন অ্যান্সার করা কিন্তু খুবই সহজ। ওকে, সো লটস অফ কোশ্চিন আপনি আরো পেয়ে যাবেন অ্যাডজেক্টিভের, এগুলো অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা চলে আসি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অলরেডি আমরা একটু আইডিয়া নিয়ে এসেছি অ্যাডজেক্টিভ পড়ার সময়, যে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, হোয়ারএজ অ্যাডভার্ব ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা নিজেই নিজেকে মডিফাই করতে পারে, মানে অ্যাডভার্ব ক্যান বি মডিফাই অ্যাডভার্ব ইটসেলফ। সো এই অ্যাডভার্ব আমরা কিভাবে চিনতে পারি? অ্যাডভার্বের একটা সুন্দর ক্লাসিফিকেশন রয়েছে, যেমন সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ নেগেশন অ্যান্ড অ্যাসার্টেশন। তাহলে অ্যাডভার্বের অনেকগুলো চরিত্র রয়েছে, এই চরিত্রগুলো আপনাকে জানতে হবে। যেমন অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে যদি টাইম বোঝানো হয় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। কোনো যদি স্থান বোঝানো হয় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব দিয়ে অনেক সময় কার্য পদ্ধতি, কিভাবে আপনি কাজ করলেন সেগুলো বোঝানো হতে পারে। যেমন হি ওয়াকস স্লোলি, কিভাবে হাঁটলো? স্লোলি, এটা ম্যানার বোঝালো, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা, মাত্রা বোঝানো হতে পারে, যেমন কতটুকু বার্ন হয়েছে, খুব বেশি নাকি অল্প, এইটাকে বলা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ নাম্বার, সংখ্যা, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যান্ড অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। আমরা সাবসিকুয়েন্টলি এক্সাম্পল দিয়ে এগুলো প্র্যাকটিস করবো। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে প্রত্যেকটার, এগুলো আপনি দেখে নিন। আমাদের এই এক্সাম্পলগুলো পরীক্ষায় যে সরাসরি আসবে নট দ্যাট, বাট অ্যাডভার্বকে চিনতে সাহায্য করবে। তাহলে অ্যাডভার্ব একটা ওয়ার্ডে কিভাবে থাকতে পারে? সেটা টাইম হিসেবে থাকতে পারে, ম্যানার হিসেবে থাকতে পারে, প্লেস হিসেবে থাকতে পারে, কতটুকু ডিগ্রি, কত সংখ্যা, এটাও থাকতে পারে, অ্যান্ড অর্ডার। এবং এই জায়গাতে আমরা কনফিউজড হয়ে যাই, কারণ আমরা জানি সংখ্যা, ডিগ্রি, নাম্বার এগুলো থাকলে ইউজুয়ালি কি বোঝায়? সংখ্যা, ডিগ্রি, নাম্বার আমরা জানি কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক না? বাট এই জায়গাতেই কনফিউশন। সংখ্যাটা যদি ভার্বকে মডিফাই করে সেক্ষেত্রে হয়ে যাবে অ্যাডভার্ব, বাট সংখ্যা বা গুণটা যদি নাউনকে মডিফাই করে সেক্ষেত্রে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই কারণে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব পড়ার সময় আমরা খুব বেশি কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, কারণ অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব সেম সেম জিনিস মনে হয় আমাদের। ওকে, তাহলে আমি এগুলো সাবসিকুয়েন্টলি আপনার সাথে প্র্যাকটিস করব। যেমন আমি দু একটা জিনিস এখানে একটু প্র্যাকটিস করি। যেমন অ্যাডভার্ব অফ ডিগ্রিটা যদি খেয়াল করেন, শি অলমোস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, অথবা দে ওয়ার কমপ্লিটলি সারপ্রাইজড বাই দ্য উইন্ডফল, ঠিক না? তাহলে এই দুটা বাক্যে খেয়াল করলেন, অলমোস্ট অ্যান্ড কমপ্লিটলি। খেয়াল করে দেখেন প্রথমটায় শি অলমোস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, শি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করলো। অলমোস্ট, প্রায় শেষ করেই ফেলেছে। তাহলে কাজটা কতটুকু শেষ করেছে, কাজটাকে কোয়ান্টিফাই করলাম। কাজটা একটা যদি আমরা জানি ভার্ব, তাহলে ভার্বকে যেহেতু কোয়ান্টিফাই করেছি, তাহলে এক্ষেত্রে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। সেম অ্যাজ আমি যদি বলতাম শি ফিনিশড 3/5 অফ দ্য ওয়ার্ক, অথবা হি ফিনিশড হাফ অফ দ্য ওয়ার্ক, সেম জিনিস খেয়াল করেন, হি ফিনিশড হাফ অফ দ্য ওয়ার্ক। তাহলে আমি কাজটা কতটুকু, অর্ধেক বুঝাতাম, ঠিক না? তাহলে এক্ষেত্রে হাফ বা হি ফিনিশড এ পোর্শন অফ এ ওয়ার্ক, পোর্শন, এগুলো কিন্তু আমার ওয়ার্কটাকে কোয়ান্টিফাই করছে। তাহলে এক্ষেত্রে এগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে খুব সহজ, নাউনকে যদি আমি মডিফাই করি কোনো কিছু দিয়ে সেগুলো হবে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে যদি আমি কোনো কিছু দিয়ে মডিফাই করি সেগুলো হবে কি? অ্যাডভার্ব। ওকে, সো আমরা অ্যাডভার্বকে বিভিন্ন কোশ্চিন দিয়ে, টাইম, প্লেস, যেমন হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলো কোশ্চিন করলে আমরা ইজিলি ধরতে পারবো যে সেটা অ্যাডভার্ব কিনা। এটা আমরা অলরেডি কিন্তু অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভে পার্থক্য সময় পড়ে এসেছিলাম। সো কিভাবে আপনি অ্যাডভার্বকে চিনতে পারেন? খুব সহজ, লটস অফ ওয়ে, এখানে বেশ কিছু ওয়ে লেখা রয়েছে, প্রত্যেকটাই আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, ক্লিন কাট মাথায় রাখতে হবে। যেমন অ্যাডভার্বকে কিভাবে চেনা যায়? ইনট্রানজেন্টিভ এবং ট্রানজেন্টিভ ভার্বের পর অবজেক্ট হিসেবে অ্যাডভার্ব বসে, এবং তবে কখনো কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ ওল্ড এনাফ
টু নো বেটার। তাহলে ভার্বের পরে বসছে না, ওল্ড এনাফ, খেয়াল করে দেখেন, হি ইজ ওল্ড এনাফ ভার্বের পরে বসেছে এবং অ্যাডজেক্টিভকে এই ক্ষেত্রে মডিফাই করেছে। আমরা জানি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, ভার্বকেও করতে পারে, অ্যাডভার্বকেও করতে পারে। তাহলে ওল্ড এনাফ টু নো বেটার, জানার জন্য সে অনেক বয়স্ক, ঠিক না, ওল্ড এনাফ টু নো বেটার, তাহলে নো বেটারকে মডিফাই করছে, এক্ষেত্রে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অথবা অনেক সময় অ্যাকশন ভার্বের পর অ্যাডজেক্টিভ থাকলে সেটা কিন্তু সরাসরি অ্যাডভার্ব হিসাবেও কাজ করতে পারে। যেমন আমরা জানি ওয়েল, ভালো, একটা গুণ বোঝাচ্ছে, ওয়েল, গুড, ব্যাড, কমনলি আপনার মাথায় ইমপ্রেশন কি আসবে, ওয়েল বললে ভালো, একটা দোষ গুণ বোঝাচ্ছে, ঠিক না। বাট এই লাইনটা খেয়াল করেন, হি সিংস ওয়েল, সে ভালো গান করে, হি সিংস ওয়েল, তাহলে ভালো কি করলো, গান করলো, সিংসটা এই ক্ষেত্রে কি একটা ভার্ব এবং ভার্বকে সে মডিফাই করছে, খেয়াল করে দেখেন, হি সিংস ওয়েল, ভালো করে গানটা করলো, তাহলে এই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। বাট সেম লাইনটা আমি যদি বলতাম, হি সিংস দ্য সং ওয়েল, সে ওই গানটা খুব ভালো করে গেল, সেক্ষেত্রে ওয়েল কিন্তু ওই গানটাকে মডিফাই করছে, হি সিংস দ্য সং ওয়েল, ওই গানটা ভালো করে গেল, তাহলে এই ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু নাউনকে মডিফাই করছে, তাহলে এই ক্ষেত্রে ওয়েল হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর সরাসরি ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। সেম কথা আমি অসংখ্যবার বলছি, বাট আপনাকে বারবার বলার উদ্দেশ্য আপনি যেন পরীক্ষায় এগুলো ভুল না করেন, তাহলে এই টাইপের লাইন কিন্তু আপনার পরীক্ষায় থাকবে। অথবা যে জিনিসটা বললাম, আমি এই জিনিসটা বারবার খুব ইমফেসাইজ দিই, কারণ এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। সো এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড আর হি ওয়ার্কস ফাস্ট, অথবা হি ইজ হার্ড ওয়ার্কার, হি ওয়ার্কড হার্ড। ওকে, সো অ্যাডভার্ব কখন অ্যান্ড নাউন কখন, এগুলো আপনি খেয়াল করবেন। এছাড়া অ্যাডভার্ব চেনার সবচেয়ে সহজ উপায় আই থিঙ্ক, ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই থাকে, এল ওয়াই থাকলে সেটাকে ইউজুয়ালি অ্যাডভার্ব বলা হয়। যে কোনো ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে একটা ইমপ্রেশন কমনলি চলে আসে যে এটা একটা অ্যাডভার্ব। সবসময় যে ট্রু হবে নট দ্যাট, ম্যাক্সিমাম সময় ট্রু হয়। অথবা আরেকটা জিনিস, বি ভার্বের পর ইউজুয়ালি অ্যাডভার্ব বসে, তাহলে বি ভার্ব কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা জানি বি ভার্ব বলি। যেমন হি ওয়াজ ফ্যাটালি উন্ডেড, তাহলে এরকম বি ভার্বের পর যদি কোনো একটা একটা নাউনের এই জায়গায় যদি এরকম একটা বি ভার্বের পর আমরা যদি একটা ওয়ার্ড পেয়ে যাই, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা অ্যাডভার্ব, এরকমও হতে পারে। তো অ্যাডভার্ব চিহ্নে এরকম লটস অফ ওয়ে লেখা রয়েছে, এগুলো আপনি একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন, তাহলে আমাদের কোশ্চিন ধরতে ইজি হবে। তাহলে দেখি আমরা একটা কোশ্চিন টেস্ট করি, যেটা 37 বিসিএস আসছিল। দ্য মাদার সেট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। তাহলে বুঝতে পারছি এখানে ভিজিল্যান্টলি মানে সাবধানতার সাথে, একটা অসুস্থ বাচ্চার পাশে মা খুব সাবধানের সাথে বসলো। তাহলে এই ওয়ার্ডটা কি হতে পারে, বুঝতে পারছি আমরা অ্যাডভার্ব, কারণ আমরা অ্যাডভার্বই পড়ছিলাম। বাট কোশ্চিন হচ্ছে আপনি এটাকে এক্সপ্লেন করেন, হোয়াই দিস ইজ অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন, এখানে দুটা জিনিস আছে, আমাদের একটা সাবজেক্ট রয়েছে, একটা অবজেক্ট রয়েছে। সাবজেক্ট কোনটা, দি মাদার, অবজেক্ট কি, সিক বেবি, ঠিক না। আচ্ছা, আমরা ওয়ার্ডটা পড়ছি ভিজিলেন্টলি, আমাদের এটা জানতে চেয়েছে। এখন ভিজিলেন্টলি সাবধানতার সাথে, সাবধানতার সাথে কি, সাবধানতাটা মার সাথে যাচ্ছে না, বাচ্চার সাথেও যাচ্ছে না, সাবধানতার সাথে মা বসেছে, তার মানে মা যে কাজটা করলো, বসার কাজটা করলো, এটা তিনি সাবধানতার সাথে করলেন। তাহলে সাবধানতাটা কোন ওয়ার্ডটাকে মডিফাই করলো, বসারটাকে, মার কাজটাকে, দ্যাট মিনস ভার্বকে। তাহলে ভার্বকে যদি মডিফাই করে, তাহলে ভিজিলেন্টলি ওয়ার্ডটা তাহলে কি হবে, অ্যাডভার্ব। অথবা আরেকটা থিওরি আমরা পড়ে এসেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই থাকে, মোস্ট লাইকলি সে ওয়ার্ডটা কি, অ্যাডভার্ব। তাহলে এইটা কিন্তু লটস অফ ওয়েতে আমরা এক্সপ্লেইন করতে পারি। তাহলে খেয়াল রাখবেন কিভাবে আমরা অ্যাডভার্ব চিনতে পারি। ওকে, সো অ্যাডভার্বের অনেকগুলো কোশ্চিন এগেইন আমি বলছি বইয়ে রয়েছে, এগুলো আপনি প্র্যাকটিস করবেন। আমাদের প্রিপোজিশনের লাস্ট টপিক হচ্ছে কনজাংশন। কনজাংশন দুটো ক্লজের ভিতরে যদি সম্পর্ক স্থাপন করে, কনজাংশন অনেকগুলো হতে পারে, যেমন অ্যান্ড হতে পারে, বার্ট হতে পারে। দুজনের ভিতর যদি সম্পর্ক স্থাপন করার জন্য অ্যান্ড, পৃথক করার জন্য বার্ট, অথবা সো, সুতরাং, অ্যাজ, সিন্স, বিফোর, এরকম লটস অফ কনজাংশন রয়েছে। কনজাংশন থেকে আমি প্রিভিয়াস বিসিএস এ কখনো কোশ্চিন দেখি নাই। আর যে কটা কোশ্চিন রয়েছে কনজাংশনের, সেগুলো আমরা কারেকশন পড়ার সময় মেনলি প্র্যাকটিস করবো। সো এই জায়গাগুলো থেকে আপনাকে ডিটেলস পড়ার কিছুই নাই, আমি থিওরিটিক্যাল জাস্ট কিছু নিয়ে এসেছি, যেমন অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, এগুলো মেনলি
কারেকশনে আসে। অ্যাজ সুন অ্যাজ এর পর ভার্বটা কেমন হয়, অ্যাজ ইফ এর পর ভার্ব কেমন হয়, বিফোরের আগে ভার্ব কেমন হয়, পরে ভার্ব কেমন হয়, আফটারের আগে কেমন হয়, পরে কেমন হয়, এগুলো মেনলি কারেকশনের পড়া। সো কনজাংশন থেকে আসলে আমাদের সেভাবে কোশ্চিন পড়ার মতো নাই। কনজাংশনের ক্লাসিফিকেশন বা এক্সাম্পল জাস্ট থিওরিটিক্যাল, আপনি এগুলো জাস্ট একবার রিডিং দিবেন, আর মেনলি আমরা এটা প্র্যাকটিস করব কারেকশন ক্লাসে। সো কনজাংশনটা আমি স্কিপ করে গেলাম। ওকে, সো পার্টস অফ পিস পড়ছিলাম আমরা আমাদের লাস্ট পার্টস অফ পিসের দিকে চলে আসতেছি। আমাদের নাউন শেষ, প্রোনাউন শেষ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই কটা শেষ। আমরা এখন চলে এসেছি ভার্বে। তাহলে ভার্ব মানে কাজ, কাজ বোঝায়, খুব সহজ। ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় গ্রসলি, একটাকে বলা হয় ফিনিট ভার্ব আর একটাকে বলা হয় নন ফিনিট ভার্ব। একটা সকর্মক ক্রিয়া, একটা অকর্মক ক্রিয়া, কঠিন জিনিস। তাহলে ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্বটা কি, আমরা একটা এক্সাম্পল দিয়ে আসি। যেমন একটা এক্সাম্পল দেখেন, নাসিমা লাইকস দ্য পিকচার, পছন্দ করলো। পরের লাইনটা খেয়াল করি, সেম লাইনটা যদি আমি একটু মডিফাই করি, নাসিমা লাইকস টু ড্র দ্য পিকচার, ছবিটা আঁকতে পছন্দ করে আর ছবিটা পছন্দ করে, দুটার ভিতর পার্থক্য আছে। আপনাকে যদি এই ক্ষেত্রে বলা হয় লাইকস, ক্লিন কাট আপনাকে ভার্ব হিসেবে কাজ করছে, সে ছবিটা পছন্দ করে। আর এই ক্ষেত্রে খেয়াল করেন, হি লাইকস টু ড্র দ্য পিকচার, সে পছন্দ করে, এটা মেইন ভার্ব আমাদের। কি করতে? আঁকতে। তাহলে আঁকাটা কিন্তু এটা ভার্ব না, সে পছন্দ করে, এটা আমাদের ভার্ব হিসেবে এই বাক্যে কাজ করছে। হি লাইকস টু ড্র, আঁকাতে। তাহলে আঁকাটা গোটা বাক্যের উপর নির্ভর না। আমি যদি বাদ দিয়েও বলতাম হি লাইকস দ্য পিকচার, তাহলেও কিন্তু সেন্টেন্সটা হতো। বাট নাসিমা টু ড্র দ্য পিকচার, তাহলে কিন্তু আর সেন্টেন্সটা হয় না। তাহলে এই ক্ষেত্রে টু ড্র, আঁকানো, যদি একটা ভার্ব, বাট এক্ষেত্রে কিন্তু সেটা সেন্টেন্সে ভার্বের কাজ করে নাই। এটাকে ছাড়া আমি সেন্টেন্স বলতে পারি, যেমন নাসিমা লাইকস দ্য পিকচার। তাহলে ট্রু ডটা এক্ষেত্রে জাস্ট একটা নন ফিনিট ভার্বের কাজ করছে। তাহলে নন ফিনিট ভার্ব সেই ভার্বটা যেটা আদৌ আসলে কোনো ভার্ব না, জাস্ট একটা অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের মতো একটা বাক্যে ব্যবহার করা হয়। জাস্ট ওয়ার্ডটা ভার্ব, বাট তার সামনে আমরা টু বা তার শেষে আইএনজি যোগ করে তাকে আমরা মডিফাই করে ফেলবো। তাকে আমরা বাক্যের নাউন হিসাবে, কখনো অ্যাডজেক্টিভ হিসাবে, কখনো বা প্রোনাউন হিসাবে ব্যবহার করব। সেই জিনিসটাকে আমাদের বলা হয় নন ফিনিট ভার্ব। তাহলে নন ফিনিট ভার্ব আদৌ আসলে একটা ভার্বই না। আমরা এটা আর একটু ডিটেলস যদি একটু পড়ার চেষ্টা করি, তাহলে এই পার্থক্য বক্সটা আমরা যদি খেয়াল করি, প্রথম লাইনটা খেয়াল করেন, ফিনিট ভার্বের ক্ষেত্রে কি লেখা রয়েছে? অ্যাক্ট অ্যাজ এ ভার্ব। আমরা জানি সরাসরি ভার্ব হিসেবে কাজ করছে বাক্যে, বাট নন ফিনিট ভার্ব ডাজন্ট অ্যাক্ট অ্যাজ এ ভার্ব, ইট অ্যাক্ট অ্যাজ নাউন অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। যেমন দ্য স্লিপিং ক্যাট ইজ ব্রাউন, ঘুমানো একটা কাজ, বাট আমি এখানে কিন্তু কাজ করে দেয়, দ্য স্লিপিং ক্যাট ইজ এ ব্রাউন, যে বিড়ালটা ঘুমায় আছে সেটা দেখতে ব্রাউন। তাহলে এই ক্ষেত্রে যে স্লিপিং, শেষে আমি একটা আইএনজি যোগ করেছি, এবং আইএনজি যোগ করার কারণে এটা ডিটারমিনারের পর বসেছে, নাউনের কাজ করছে। সরি, হচ্ছে এটা স্লিপিং অ্যাডজেক্টিভের কাজ করছে, বিকজ খেয়াল করেন ডিটারমিন দি ক্যাট নাউন, তাহলে ডিটারমিন এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ড, সেটা তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। স্লিপিং ক্যাট কি অবস্থায় ঘুমাচ্ছে সেটা, তাহলে স্লিপ কিন্তু এখানে ভার্বের কাজ করে না, এটা একটা নন ফিনিট ভার্ব। তাহলে এটা ইউজুয়ালি তাহলে কি হিসাবে কাজ করলো? নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে, অথবা অ্যাডভার্ব হিসাবে, অথবা এটা ইনডিফিনিট, জেরার্ড অথবা পার্টিসিপল হিসাবেও আপনার সামনে আসতে পারে। তাহলে ফিনিট নন ফিনিট ভার্বের এই বেসিক কনসেপশনটা আপনার মাথায় রাখতে হবে। বিশেষ করে তাহলে বুঝতেই পারছেন ফিনিট ভার্ব আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব আমরা আরো ডিটেলস একটু পরে পড়বো। তাহলে ফিনিট ভার্বটা আমরা একটু দেখে আসি। ফিনিট ভার্ব বা মেইন ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব আর একটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। সরাসরি যদি ভার্ব গো, কাম, মুভ, সি, রাইট, ড্র, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর কোনো কিছুর বদলে যদি ব্যবহার করা হয়, যেমন আমরা যেগুলো ইউজ করি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, উইল, হ্যাভ, কুড, মাইট, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এই টাইপের ক্লাসিফিকেশন আপনার লাগবে না, জাস্ট থিওরিটিক্যালি পড়ে রাখতে হবে। আমাদের জন্য পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার দিস টপিক, দ্যাট ইজ নন ফিনিট ভার্ব, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন থেকে আমরা যতটুকু পড়বো, একটা কোশ্চেন আপনি দেখা যাবে পরীক্ষায় পেয়ে যাবেন। সো খুব মনোযোগ দেন এই জায়গাটায়। তাহলে নন ফিনিট ভার্ব কোনটা? যেই ভার্বগুলো সেন্টেন্সে বসবে বাট সেটা আদৌ কোনো ভার্ব না। ক্লিয়ার? তাহলে ভার্ব এর শেষে ইডি বা আইএনজি যোগ করে আমরা ভার্বকে মডিফাই করব এবং সেটা ভার্ব হিসেবে বাক্যে কাজ করবে না, সেটাকে বলা হয় নন ফিনিট ভার্ব। এখন নন ফিনিট ভার্ব তিন ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় ইনফিনিট, জেরার্ড, পার্টিসিপল। তাহলে নন ফিনিট ভার্ব টোটাল কয় টাইপ? তিন টাইপ।
ইনফিনিট, জেরার্ড অ্যান্ড পার্টিসিপল। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি? ইনফিনিট যখন কোনো ভার্ব টু এর পরে বসে, যেমন আমি একটা লাইন এখানে দেখতে পাচ্ছি, হি লাইকস টু প্লে ফুটবল। প্লে খেলা, খেলা তো একটা কাজ, ভার্ব, বাট এক্ষেত্রে কি সেটা ভার্বের কাজ করেছে? না, হি লাইকস, সে পছন্দ করে এই বাক্যে, তার পছন্দটাই ভার্ব হিসেবে কাজ করছে। হি লাইকস টু প্লে, টু এর পর যে প্লেটা বসলো, এক্ষেত্রে খেলাটা একটা নাউনের কাজ করলো, সেটাকে বলা হয় ইনফিনিট। তাহলে ইনফিনিট খুবই সহজ, টু এর পর যদি ভার্ব বসে সেটাকে বলা হয় ইনফিনিট। তাহলে পরের লাইনটা আমরা দেখি, হানি ইজ সুইট টু টেস্ট, অথবা তার পরের লাইনটা দেখি, দ্য ম্যান ইজ টু লেট টু গো। যাওয়াটা কিন্তু কাজ, বা এক্ষেত্রে কাজ হয় না, এটা টু এর পর বসে এটা ইনফিনিটের কাজ করেছে। তাহলে টু দিয়ে যেটা বসছি সেটা হচ্ছে ইনফিনিট। এখন তার পরের দুইটার দিকে আমরা চোখ দেই, দ্যাট ইজ জেরার্ড অ্যান্ড পার্টিসিপল। এই ক্ষেত্রে ভার্বের শেষে দুই ক্ষেত্রেই আইএনজি যোগ করা হয়। তাহলে জেরার্ড আর পার্টিসিপল আপনাকে কনফিউশনে ফেলে দিবে। তাহলে জেরার্ড পার্টিসিপল দুটার ক্ষেত্রেই আমি একটা ভার্বের ক্ষেত্রে কি করব? আইএনজি যোগ করব। যেমন আমি যদি বলি সুইম, সাঁতার কাটা, বাট আমি যদি বলি সুইমিং, তাহলে ভার্বের শেষে আমি কি যোগ করেছি? আইএনজি যোগ করেছি। অথবা সি মানে দেখা, বাট আমি যদি বলি সিং, তাহলে ভার্বের শেষে আমি যদি আইএনজি যোগ করি তখন সেটা হয়ে যায় জেরার্ড অথবা পার্টিসিপল। তাহলে কখন আপনি জেরার্ড বলবেন, কখন আপনি পার্টিসিপল বলবেন, আপনার মাথায় কিন্তু এই কোশ্চেনটা চলে আসে। তাহলে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, যদি বেস ফর্মের পরে আইএনজি যোগ হয় এবং সেটা নাউন হিসেবে কাজ করে, সেটাকে বলা হবে জেরার্ড। আর যদি বেস ফর্মের পর আইএনজি বসার পরও সেটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করে, সেটাকে বলা হবে পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে জেরার্ড আর পার্টিসিপলের বেসিক ডিফারেন্স, দুটার শেষেই আইএনজি থাকবে, বাট জেরার্ড হবে নাউন, পার্টিসিপল হবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটা খেয়াল করি। সুইমিং ইজ গুড ফর হেলথ। এক্ষেত্রে খেয়াল করেন, বি ভার্বের সামনে বসছে সুইমিং, সাঁতার কাটা, আইএনজি যোগ করেছি, তার মানে এটা জেরার্ড বা পার্টিসিপলের মতো কিছু একটা হবে। বাট খেয়াল করেন ভার্বের আগে বসেছে, তাহলে এটা কি হিসেবে কাজ করছে, নাউন নাকি অ্যাডজেক্টিভ? ক্লিনকার বুঝতে পারছি আমরা, নাউন হিসেবে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আইএনজি যোগ করে এটা আনসার কি হবে? জেরার্ড। আর সেম জিনিস, এ সুইমিং স্নেক বিট হিম অ্যাট হিজ লেগ, তাহলে একটা সাঁতার কাটা সাপ তাকে কামড় দিল। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, ডিটারমিনার এ এন দিয়ে আমরা জানি, স্নেক, সাপ, নাউন, এবং নাউনের ডিটারমিনার এবং নাউনের মাঝখানে কি বসে আমরা অলওয়েজ? অ্যাডজেক্টিভ। তাহলে এক্ষেত্রে সুইমিংটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ। তাহলে এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলাম, তাহলে এটা কার এক্সাম্পল হবে? পার্টিসিপলের এক্সাম্পল হবে। ক্লিয়ার? খুব সহজ, বাট পরীক্ষায় এক্সাম্পলগুলো একটু কঠিন কঠিন আসে। তো কিভাবে সর্ট আউট করা যায় আমি আপনার সাথে সেগুলো প্র্যাকটিস করব। তো আমরা পার্টিসিপলটা আরেকটু ডিটেলস পড়ি। পার্টিসিপল যে সবসময় আইএনজি দিয়ে হবে, নট দ্যাট। জেরার্ড ফিক্সড, জেরার্ড অলওয়েজ ভার্বের শেষে আইএনজি যোগ করে হবে। ইনফিনিট অলওয়েজ ভার্বের প্রথমে টু দিয়ে হবে। বাট পার্টিসিপল দুই রকম ভাবে হতে পারে, একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, একটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের আমরা এক্সাম্পল দেখি, যেমন যে জিনিসটা আমরা এতক্ষণ পরে আসলাম, যে ভার্বের শেষে আইএনজি যোগ যদি করি সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বাট ভার্বকে যদি আমি এই প্যাটার্নে নিয়ে যাই, ভার্বের শেষে ইডি, ডি, টি, ইএন অর এন, যেমন আই হ্যাভ ফরগটেন মাই লাইন্স, হি পেইন্টেড দ্য স্কিন, তাহলে ইডি ফর্মে যদি যাই, পাস্ট ফর্মে যদি ভার্বটাকে ইউজ করি, সেক্ষেত্রে সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, বাট ভার্বটা কিন্তু আমরা ভার্ব হিসেবে ইউজ করবো না, আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করবো, তখন তাকে পার্টিসিপল বলা হয়। তাহলে আমি এই তিনটা লাইন লিখি, আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার এই অংশের সামারি কিন্তু এরকম হবে অনেকটা। টু এরপরে যদি আমি একটা ভার্ব ইউজ করি, তাহলে এটা কি হবে? জেরার্ড নাকি পার্টিসিপল? এটা জেরার্ডও হবে না, এটা পার্টিসিপল হবে না, এটা হবে ইনফিনিট। নেক্সট একটা ভার্ব প্লাস আইএনজি, তাহলে বলেন এটা কি হবে? জেরার্ড, পার্টিসিপল নাকি ইনফিনিট? কোনটা হবে, জেরার্ড নাকি পার্টিসিপল? ভার্বের পর আইএনজি যোগ করলে দুইটাই হইতে পারে, এটা জেরার্ডও হইতে পারে, এটা পার্টিসিপলও হইতে পারে। যদি এটা
বাক্যে নাউন হিসাবে কাজ করে সেক্ষেত্রে এটা জেরাট, যদি এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তাহলে এটা পার্টিসিপল। এটাই পরীক্ষায় কনফিউশনে ফেলে দিবে আপনাকে, মোস্ট ইম্পর্টেন্ট। আর কোনো ভার্বের শেষে যদি আমরা ইডি, এন, ডি এইরকম যদি মানে পাস্ট ফর্মে যদি ভার্বটাকে ইউজ করি তাহলে সেটা কি হবে, এটা কোনো ঝামেলাই নাই, এটা ক্লিন কাট বলা হয় পাস্ট পার্টিসিপল অর পার্টিসিপল। এবং এগুলোও ভার্বের শেষে ইডি বা পাস্ট ফর্মে যদি আমি ইউজ করি সেটা কিন্তু ভার্ব হিসেবে কখনোই কাজ করবে না, এটা একটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করবে, এবং যখনই অ্যাডজেটিভ হিসেবে কাজ করবে তখনই আমি তাকে কি বলবো, পার্টিসিপল বলবো। তো এই জায়গার সাম আপ এইটা। তাহলে আমরা কটা এক্সাম্পল দেখি। এই জায়গা থেকে কিন্তু কোশ্চিন খুবই খুবই কমন, আমি আপনাকে দেখাবো প্রিভিয়াস বিসিএস এ কিন্তু এই জায়গা থেকে খুব কোশ্চিন আসছে, সো ক্লিন কাট আপনাকে থাকতে হবে। তাহলে আমরা দেখি একটা জেরাট পার্টিসিপল কিভাবে সহজে চেনা যায়। তাহলে আমরা এই জিনিসটা অলরেডি পড়ে এসেছি, যে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম নাউন জেরাট, ভার্বের সাথে আইএনজি যোগ করলাম অ্যাডজেক্টিভ পার্টিসিপল। যেমন হি লাইকস প্লেইং ফুটবল, তাহলে ফুটবলের সামনে প্লে একটা খেলা ছিল, আমরা ফুটবলের সামনে বসাচ্ছি, এবং এটা যদি এটা বুঝতে পারছি আমরা নাউন হিসেবে কাজ করছে, সেটা হয়ে যাবে জেরাট। বাট আই স হিম প্লেইং ফুটবল, এক্ষেত্রেও প্লেইং ইউজ করলাম, বাট এখানে আমরা ফুটবল খেলার বৈশিষ্ট্যটা বোঝাচ্ছি, দ্যাটস হোয়াই ইট ইজ পার্টিসিপল। সো এত সহজ সহজ বাক্য পরীক্ষায় দেয় না, পরীক্ষায় মাঝে মাঝে কঠিন কঠিন কমপ্লিকেটেড বাক্য দিয়ে দেয়। তাহলে আমরা সহজে কিভাবে সর্ট আউট করতে পারি, আমি একটা ট্রিক্স আপনাকে বলে দিই। খেয়াল করেন, আপনি যখন জেরাট পার্টিসিপলের লাইন দিবে আপনাকে, আপনি অলওয়েজ চিন্তা করবেন ওই ওয়ার্ডটা বা লাইনটা ইট দিয়ে কমপ্লিট করা যায় কি না। কি বললাম? ইট। যেমন আমি প্রথম এক্সাম্পলটা দেখি, প্রথম এক্সাম্পলে কি লিখে আছে, হি লাইকস প্লেইং ফুটবল, বাট আমি যদি এইভাবে লাইনটা বলি হি লাইকস ইট, পসিবল কিনা? হি লাইকস ইট এটা একটা কমপ্লিট বাক্য না, সেটা পছন্দ করে, এটা কিন্তু এইভাবে বাক্য তৈরি করা সম্ভব। বাট পরের লাইনটা খেয়াল করেন, আই স হিম প্লেইং ফুটবল, এক্ষেত্রে কি প্লেইংটা ইট দিয়ে রিপ্লেস করা পসিবল? আই স হিম ইট, এটা কি কখনো শুনছেন আপনি? আই স হিম ইট, এটা কি বলা সম্ভব? পসিবল না। অথবা পরের লাইনটা খেয়াল করেন, আই স হার সুইমিং, আই স হার ইট, এটা কি পসিবল এরকম বাক্য তৈরি করা? সম্ভব না। আই স হিম ক্ল্যাম্বিং, ক্ল্যাম্বিং তাকে মারামারি করতে দেখলাম, আই স হিম ইট, এটা কি বলা সম্ভব? সম্ভব না। বাট পাশের লাইনগুলো খেয়াল করেন, সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সুইমিং না বলে আমি যদি বলি ইট ইজ এ গুড এক্সারসাইজ, পসিবল না এরকম বাক্য? পসিবল। হি ইজ ফাউন্ড অফ গ্যাম্বলিং, সে মারামারি করতে পছন্দ করে, হি ইজ ফন্ড অফ ইট, তার এটা পছন্দ। কি পছন্দ না? মারামারির জায়গায় আমি ইট দিয়ে কিন্তু ওয়ার্ডটা বলতে পারি, এবং এটা কিন্তু একটা কারেক্ট বাক্য। তাহলে খুব সহজ জেরাট পার্টিসিপল পার্থক্য করা। কি দিয়ে করলাম? ইট দিয়ে। ওয়ার্ডটা যদি আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারেন সেক্ষেত্রে সেটা জেরাট, ওয়ার্ডটা যদি ইট দিয়ে রিপ্লেস করতে না পারেন সেক্ষেত্রে সেটা পার্টিসিপল। একদমই সহজ, এই কনসেপশনটা ইউজ করলে আপনি ইজিলি সর্ট আউট করতে পারবেন, পারা যাবে। আই থিঙ্ক আমরা কিছু কোশ্চিন দেখবো, যেমন 38 BCS এর এই কোশ্চিনটা দেখি, সবচেয়ে সহজ কোশ্চিন এটা। এটা আমি অ্যান্সার আপনাকে এক বাক্যে পারা উচিত। যেমন দেখেন, এ রিটায়ার্ড অফিসার লিভস ইন এ নেক্সট ডোর, সবচেয়ে সহজ, ঝামেলাই নাই। তাহলে এ একটা ডিটারমিনার, ডিটারমিনারের পর কি বসে? এই জিনিস আমরা ক্লাসে অনেকবার বলেছি, আপনি এমনি পারা উচিত। ডিটারমিনারের পর নাউন বসে, তাহলে নাউন এখানে দেখতে পাচ্ছি রিটায়ার্ডটা না, নাউনটা হচ্ছে অফিসার, কর্মকর্তাকে নাউন। তাহলে ডিটারমিনার নাউনের মাঝখানে যেটা সেটা কি? অ্যাডজেক্টিভ। এবং রিটায়ার্ড, তাহলে এটা কোন অ্যাডজেক্টিভ হবে? ইডি দিয়ে কোন অ্যাডজেক্টিভ হয়? আমরা অলরেডি লিখে এসেছি, টু ভার্ব, ভার্ব আইএনজি, ভার্বের পর ইডি। তাহলে অ্যান্সার কি হবে? পার্টিসিপল। খুব সহজ, ঠিক না? তাহলে আইএনজি দিয়েও আসতে পারে, ইডি দিয়েও আসতে পারে, প্রচুর কোশ্চিন আসে এই জায়গা থেকে। আমি আই থিঙ্ক আমি ভুলে তুলে আনতে পারি নাই, আপনি এগুলো অবশ্যই কিন্তু ম্যাট্রিক্স বই থেকে প্র্যাকটিস করবেন, জেরাট পার্টিসিপল। ওকে, এর বাইরে কিছু ভার্ব রয়েছে যেগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব, যেগুলো সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্টের মাঝখানে সম্পর্ক দেয়। যেমন হচ্ছে আই এম এ স্টুডেন্ট, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, দরকার নেই এগুলো, জাস্ট থিওরিটিক্যাল, একবার দেখে নেবেন। আমাদের জন্য লাগবে দিস ওয়ান, ফ্রেজাল ভার্ব। তাহলে ভার্বের নেক্সট যে টপিক যেটা আমরা খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বো সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই জায়গাটা ইনফিনিটি স্টার। ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ভার্ব কাম, তারপরে আমরা প্রিপোজিশন ইউজ করব, অথবা ডাই মৃত্যু, তারপর আমরা প্রিপোজিশন ইউজ করব। বাট এক এক প্রিপোজিশন ইউজ করার কারণে এক এক সময় অর্থ এক এক রকম হয়ে যাবে। ডাই ফর, ডাই ইন, ডাই বাই, ডাই থ্রো,
অথবা কাম অফ, কাম ইন, কল অফ, কল ফর। কল অফ যখন বলবো একরকম অর্থ, কল ইন যখন বলবো আরেক রকম অর্থ। সো সেম ভার্বের পর প্রিপোজিশন চেঞ্জ হওয়ার কারণে এক এক সময় এক এক অর্থ হয়ে যাবে। এটাকেই বলা হয় ফ্রেজাল ভার্ব। ইনফিনিটি স্টার, কিছু কিছু ফ্রেজাল ভার্ব পরীক্ষায় ফিক্সড একটা না একটা থাকবেই, এবং এটা আপনাকে খুব ভালো করে মনের মুখস্থ করতে হবে। আপনি যখন ম্যাট্রিক্স বইটা পড়বেন এখানে 300 থেকে 305 পৃষ্ঠা পর্যন্ত বিশাল ফ্রেজাল ভার্বের চার্ট পেয়ে যাবেন, সবগুলো যে পরীক্ষায় লাগবে নট দ্যাট। আমি যে কয়টা আপনার সাথে একটু ডিসকাস করছি আপনি মেইনলি এই কয়টা অবশ্যই পড়বেন। যেমন এই জায়গাটা যদি আপনি স্লাইডে খেয়াল করেন, ব্রেক খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা ইনভিজিবলি আসে। যেমন ব্রেক আউট আমি যদি বলি হঠাৎ করে ঘটা, যেমন আমাদের এই করোনা ভাইরাস প্যান্ডেমিকটা এটা কিন্তু হঠাৎ করে ঘটেছে, তাহলে কোনো কিছু যদি হঠাৎ করে ঘটে ব্রেক আউট। আর আমি যদি বলি ব্রেক থ্রো, তাহলে ব্রেক আউট অ্যান্ড ব্রেক থ্রো পার্থক্য কি? ব্রেক থ্রো মানে আমি যদি কোনো দরজা ভেঙে, জানলা ভেঙে, জোরপূর্বক মারামারি করে কারো বাসায় ঢুকি, কোনো অফিসে ঢুকি, সেক্ষেত্রে আনসার আমরা ইউজ করব ব্রেক থ্রো। অথবা আমি যদি বলি ব্রেক আউট, এটা আমি বললাম। আর এটা হচ্ছে ব্রেক ইন, আমি মারামারি করলাম না, আমি চুপি চুপি কারো ঘরে ঢুকলাম, সেক্ষেত্রে হবে ব্রেক ইন। তাহলে এক চিন্তা করতেছেন, এক ব্রেকের 3টা ব্যবহার আমরা শিখলাম। ব্রেক আউট যেটা প্রাদুর্ভাব হঠাৎ করে হয়ে যাচ্ছে, ব্রেক ইন হচ্ছে বা চুপ চুপ করে হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, আর একটা হচ্ছে ব্রেক থ্রো হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন আপনার সাথে মারামারি করে কোনো কিছু হচ্ছে। তাহলে একটা ব্রেকের 3টা ব্যবহার, এবং এগুলো পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা পড়বো ব্রেক, তাহলে 3টা ব্রেক আউট, ব্রেক থ্রো অ্যান্ড ব্রেক ইন। এরপর যেটা আমরা পড়বো ইনফিনিটি স্টার দিয়ে, সেটা হচ্ছে কল। ইনফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, যেমন কল ফর, আপনি ডাকলেন আর দাবি নিয়ে, কোনো কিছু দাবি করে কাউকে ডাকলেন, তাহলে সেটার ক্ষেত্রে হয়ে যাবে কল ফর। বা আপনি যদি একটা ডাক্তারকে ডাকেন, বা আপনি একজন প্রেসিডেন্টকে ডাকেন, আপনি আপনার অফিসের কর্মচারীকে ডাকেন, সেক্ষেত্রে হবে কল ইন। দাবি না, আপনি তাকে আসার জন্য ডাকতেছেন, তাহলে সেক্ষেত্রে হবে কল ইন। তারপর হতে পারে যেমন কল অন, আপনি এবার যে দেখা করছেন, কল অন। আর আরেকটা হইতে পারে কল অ্যাট, অল্প সময়ের জন্য যদি দেখা করেন, তাহলে কলের 3-4টা ব্যবহার, এর ভিতর কল ইনটা পরীক্ষা খুবই আসে। তাহলে কল ইন মানে কি? কাউকে ডাকা, আপনি ডাক্তারকে ডাকতে পারেন, আপনি অফিসের কর্মচারীকে ডাকতে পারেন। যেমন এখানে একটা এক্সাম্পল লিখা রয়েছে, উই টোল্ড হিম কল ইন এ ডক্টর। তাহলে আপনাকে এগুলো গ্যাপ দিয়ে দিবে পরীক্ষায়, কলের পর গ্যাপ থাকবে, যে কলের পর কোন ওয়ার্ডটা দিয়ে কাউকে ডাকা বোঝায়, ফর, অফ, ইন নাকি অ্যাট, কনফিউশনে পড়ে যাবেন। তাহলে কল ফর যদি বলি, তাহলে দাবি নিয়ে যদি ডাকতাম, আমি ডাক্তারকে দাবি নিয়ে ডাকতে পারি না, কাউকে যদি দাবি ছাড়া ডাকি সেক্ষেত্রে আমি হবে কল ইন। আর যদি দাবি দেওয়া নিয়ে যদি ডাকি, যেমন আমরা আগের সেন্টেন্সটা খেয়াল করি, আই কল ফর দ্য এক্সপ্লেনেশন, আমি জবাবদিহিতার জন্য তাকে ডাকলাম, তাহলে দাবি করছি তার কাছে জবাবদিহিতা, এক্ষেত্রে হবে কল ফর। আর না হলে কাউকে যদি আমি সিম্পলি ডাকি তাহলে হবে কল ইন, অথবা কারোর সাথে যদি দেখা করি তাহলে হবে কল অন, আর অল্প সময়ের জন্য যদি দেখা করি তাহলে কল অ্যাট। খুবই কমপ্লিকেটেড, ঠিক না? মুখস্থ করে ফেলতে হবে। তাহলে দুটো জিনিস। নেক্সট আমরা যেটা সবচেয়ে বেশি পড়বো সেটা হচ্ছে কাম, খুবই ইম্পর্টেন্ট, এটাও ইনফিনিটি স্টার দেন। তাহলে সেম জিনিস আপনি পড়ে নেবেন কাম। আরেকটা আমি আপনার সাথে প্র্যাকটিস করবো, এটাও ইনফিনিটি স্টার, আমি কয়েকটা জিনিস লাগাই দেবো, সবগুলো না। সেটা হচ্ছে ডাই, মোস্ট ফ্রিকুয়েন্ট আমার দেখা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে ডাই। ডাই ফর, ডাই ইন, ডাই ফ্রম, ডাই বাই, ডাই অফ। কমপ্লিকেটেড, খেয়াল করে দেখেন, যদি আপনি কোনো অ্যাক্সিডেন্টে মরেন ডাই বাই, আপনি যদি দেশের জন্য মরেন ডাই ফর, আপনি যদি কোনো কারণে মরেন, কোনো অসুখ দিয়ে মরেন, এক্সারসাইজ করতে, বেশি বেশি খাওয়ার দাওয়ার জন্য, কোনো ইনজুরি দিয়ে, তাহলে ডাই ফ্রম। আপনি যদি শান্তিতে মারা যান তাহলে ডাই ইন। আপনি যদি অসুখ বিসুখে মারা যান, খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়াতে বা রোগে শোকে মরলে সেটা হয়ে যাবে ডাই ফ্রম। আর অসুখের কারণে যদি মারা যান, স্পেসিফিক ডায়রিয়া, কলেরা, করোনা, তাহলে হবে ডাই অফ। তাহলে মরারও অনেক প্যাটার্ন। হ্যাঁ, তাহলে এটা ফ্রিকুয়েন্ট, মোস্ট ফ্রিকুয়েন্ট, এতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি আসা দিস ওয়ান। তাহলে ডাই অফ অ্যাক্সিডেন্ট, ডাই ইন শান্তিতে মরা, দেশের জন্য মরলে ডাই ফর, অসুখ বিসুখে মিললে ডাই অফ। আর অসুখ বিসুখ ছাড়া অন্য কোনো কারণে মরলে, যেমন খাওয়ার কারণে আপনি খেতে খেতে মোটা হয়ে মরে গেলেন, এটা কিন্তু অসুখ বলা যাবে না সরাসরি, ওভার ইটিং এর কারণে আপনি মারা গেলেন, তাহলে হয়ে যাবে ডাই ফ্রম। শুনতে যতই সহজ হোক, এগুলো মুখস্থ করার কোনোই বিকল্প নাই। কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, প্র্যাকটিস ছাড়া আপনি এগুলো কখনোই পারবেন না। তাহলে ফ্রেজাল ভার্বের এই জায়গাগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সবগুলো পড়ার দরকার নাই। তাহলে ডাইটা অবশ্যই খুব ভালো করে পড়বেন। ডাইয়ের পর আপনাকে পড়তে হবে গো, ইম্পর্টেন্ট। এক গো, যাওয়াটা বিভিন্ন রকম হইতে পারে, গো ব্যাক, গো ডাউন, গো থ্রো, এটা ইম্পর্টেন্ট। লুক,
ডাইয়ের পর পরীক্ষায় মোস্ট কমন যেটা আসছে ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে লুক। এক লুক অনেক রকম হইতে পারে। লুক আফটার, কারো দেখাশোনা করা, আমি আপনার দিকে তাকালাম, আপস অ্যান্ড ডাউন, উপর থেকে নিচ পর্যন্ত, মানে আপনাকে তাচ্ছিল্য করে তাকালাম। লুক অ্যাট, আমি আপনার দিকে তাকালাম, তাহলে লুক অ্যাট, দিকে তাকালাম। লুক আফটার, আপনার দেখাশোনা করলাম। লুক আপ অ্যান্ড ডাউন, আপনার উপর থেকে নিচ পর্যন্ত আমি যদি দেখি, সেটা হয়ে যাবে আপনাকে তাচ্ছিল্য করা। লুক ওভার, একটা জিনিস আছে এর উপর দিয়ে আমি দেখতেছি, দ্যাট মিনস পরীক্ষার খাতা দেখা, পরীক্ষার খাতা নিচে থাকে, আমরা উপর দিয়ে স্যার এভাবে দেখে ফেলা, ঠিক না? তাহলে এটাকে বলা হয় লুক ওভার, কোনো কিছুর পরীক্ষার খাতা দেখা। অথবা আমি যদি বলি লুক আপ, কোনো কিছু খুঁজে বের করা। বাট সেম জিনিস আপের সাথে যদি আমি টু যোগ করি, আপনি নিচের দুটো খেয়াল করেন, লুক আপ মানে খুঁজলাম, কিন্তু লুক আপ টু যদি বলি, অ্যান্সার পুরাই চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কাউকে সম্মান করা বোঝায়। তাহলে লুক কত রকম হইতে পারে, এখানে 10টা টাইপের লুক লেখা রয়েছে, তাহলে এটাও ইনফিনিটি স্টার। আর এরপর আই থিঙ্ক সেভাবে পড়ার দরকার নেই, একদম সরাসরি শেষের দিকে আসেন। টেক, এটা একটু স্টার্ট দেন, আর টার্ন, এটা একটু স্টার্ট দেন। তাহলে আমি যে কটা জিনিস মার্ক করে রাখলাম, এই কটাই ফ্রিকুয়েন্টলি আপনাকে পরীক্ষায় আসছে, এই কটাই আপনি বারবার প্র্যাকটিস করে পড়তে থাকেন। যেমন আমরা দু একটা কোশ্চিন আমি দেখতে পাচ্ছি এখানে, যেমন 33rd BCS লেখা রয়েছে কল টু মাইন্ড। কল টু মাইন্ড মানে কি? এক কলের পর যদি টু থাকে, টু থাকলে সেটা হচ্ছে রিমেম্বার। তারপর আমরা বেশ কিছু দেখতে পাচ্ছেন এই জায়গায়, তো এগুলো আপনি প্র্যাকটিস করে নিন। আমি আসলে এই জায়গায় টাইম দিতে চাচ্ছি না, কারণ দিন শেষে এটা মুখস্থ করা ছাড়া আসলে অপশন নাই। মুখস্থ করবেন, আপনার পার্টনারের সাথে বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন সামহাও এটা গ্রিপে চলে এসেছে। ওকে, এর বাইরে ভার্ব রয়েছে অনেকগুলো ভার্ব, যেগুলোকে আমরা বলি মোডাল ভার্ব, যেমন ক্যান, মাইট, মাস্ট, শ্যাল, শুড, নিড, হ্যাভ টু, উড, এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। জাস্ট নামগুলো জানলেই চলবে যে আমরা মোডাল ভার্ব কাকে বলি। তাহলে কুড, শুড, উড, ক্যান, মাইট, মে, এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। ওকে, জাস্ট নামটা জেনে রাখেন, মোডাল ভার্ব। ওকে, সো ভার্বের লটস অফ কোশ্চেন্স, এগুলো আপনার এখানে লেখা রয়েছে, আমি এগুলো আর বললাম না, এগুলো আপনি প্র্যাকটিস করে নিয়েন। যেমন দু একটা এক্সাম্পলও সেরকম আমরা দেখছি না, তো প্র্যাকটিস করে নিন, এগুলো আমি আপনার সাথে ডিসকাস করলাম না। সো ভার্ব, অনেক লম্বা একটা জিনিস পড়লাম। তাহলে ভার্ব আমি যদি একটু সাম আপ করি, আপনি আসলে ভার্ব থেকে কি কি পড়বেন? তাহলে ভার্ব আপনি একটু খেয়াল করে দেখেন। তাহলে ভার্বের ক্রস ক্লাসিফিকেশন কি? দুই রকম, যেটা বাক্যে ভার্ব হিসেবে কাজ করে, যেটাকে আমরা ফিনিট ভার্ব বলি, আর ভার্ব বাট বাক্যে ভার্ব হিসেবে কাজ করে না, নন ফিনিট ভার্ব। তাহলে পরীক্ষায় আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা? নন ফিনিট ভার্ব। যেটা ভার্ব হিসেবে কাজ করে সেটা আমাদের কাজের না, কিন্তু ভার্বের মতো কাজ করে না, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই বিখ্যাত নন ফিনিট ভার্বের 3টা ক্লাসিফিকেশন আমরা পড়ে এসেছি এবং আমি আপনাকে দেখা এসেছি। আইদার সেটা ইনডিফিনিট হতে পারে, আইদার সেটা জেরার্ড হতে পারে, আইদার সেটা পার্টিসিপল হতে পারে। এবং পরীক্ষায় মোস্ট কমনলি আপনাকে কনফিউশনে ফেলে কোনটা জেরার্ড কোনটা পার্টিসিপল। এবং এটা আমি একটা সহজ টেকনিক শিখে এসেছিলাম যে আপনি কিভাবে জেরার্ড থেকে পার্টিসিপল পার্থক্য করবেন। মনে আছে? খুব সহজ, জাস্ট একটা ওয়ার্ড মনে রাখতে হবে, কি? ইট। কোনো সময় যদি আপনি ওয়ার্ডটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন, সেটা হবে জেরার্ড। ইট দিয়ে যদি রিপ্লেস না করতে পারেন, সেটা হয়ে যাবে পার্টিসিপল। খুব সহজ, এই জায়গাটা ইনফিনিটি স্টার। এর বাইরে আমরা কিছু লিঙ্কিং ভার্বের নাম শিখবো, কিছু মোরাল ভার্বের নাম শিখবো, আর ফ্রেজাল ভার্ব ইনফিনিটি স্টার আমাদের জন্য। তাহলে ভার্ব থেকে এই কটা জিনিস পড়লেই চলবে। লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্বের শুধু নাম দেখবেন, মোডাল ভার্ব আর লিঙ্কিং ভার্বের নাম দেখবেন, ফ্রেজাল ভার্ব ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, আর জেরার্ড পার্টিসিপলটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। কোশ্চেনগুলো আপনি প্র্যাকটিস করেন। ওকে, সো এগুলো আর আমি যাব না, আমি সরাসরি পরেরটায় চলে যাই। দ্যাট ইজ প্রিপোজিশন, আমাদের পার্টস অফ স্পিচের লাস্ট টপিক। সো প্রিপোজিশন, নাউন বা প্রণয়নের সামনে বসে নাউন বা প্রণয়নের অবস্থান বোঝায়। অন, অ্যাট, ইট, ওভার, এগুলো আমরা জানি প্রিপোজিশন। সো দেয়ার আর লটস অফ প্রিপোজিশন। যেমন কোনো কিছুর ভিতরে থাকলে সেটা ইনসাইড। আমরা যদি এই ছবিটা দেখি, খেয়াল করে দেখেন, কোনো কিছু ভিতরে থাকলে ইজিলি ইনসাইড, কোনো কিছু উপরে থাকলে অন, কোনো কিছু দিকে গেলে অ্যাট, কোনো কিছু কাছে থাকলে নেয়ার, কোনো কিছু নিচে থাকলে আন্ডার, উপরে থাকলে ওভার। নিচে থাকলে আমরা বিলো ব্যবহার করতে পারি, উপরে থাকলে অ্যাবোভও ব্যবহার করতে পারি। কোনো কিছুর পাশে থাকলে রাউন্ড, অ্যারাউন্ড, কোনো কিছুর দিকে গেলে থ্রো, অনেকের ভিতরে থাকলে অ্যামং, দুজনের ভিতরে থাকলে বিটুইন, পিছনে থাকলে বিহাইন্ড, সামনে থাকলে ইন ফ্রন্ট, চলে গেলে অ্যালং, সোজা যদি কোনো কিছুর লেন্থ দিয়ে যায়, তার দৈর্ঘ্য বরাবর যায়, আর কোনো কিছুর প্রস্থ বরাবর যদি যায়, সেটাকে বলা হয় অ্যাক্রস। কোনো কিছুর উপরে উঠলে আপ, নিচে নামলে ডাউন, অপোজিটে থাকলে অপোজিট, কোনো কিছু উপরে উঠতে থাকলে অন টু, কোনো কিছু থেকে পড়ে যেতে থাকলে সেটা
অফ, কোনো কিছুর ভিতরে ঢুকতে চাইলে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করব, কোনো কিছু থেকে বের হইতে চাইলে আমরা আউট অফ ব্যবহার করব। এর বাইরে নেক্সট, এগেনস্ট, ওভার, ফ্রম, টুয়ার্ডস, এরকম লটস অফ প্রিপোজিশন। তাহলে এগুলোর নাম দেখে আপনার মনে হচ্ছে এটার পড়ার কি আছে, এগুলো তো খুব সহজ, ভিতরে গেলে ইন, উপরে থাকলে অন, অ্যাবভ, নিচে থাকলে বিলো, বাট জিনিসটা এত সহজ না। এক একটা ওয়ার্ডের পিছনে এই এক একটা প্রিপোজিশন বসবে এবং এক এক সময় এক এক অর্থ প্রকাশ করবে। টু মাচ ডিফিকাল্ট, প্রিপোজিশনের বিশাল চার্ট থাকে, আমরা একদম এসএসসি লেভেলে পড়ে এসেছি, আপনারা জানেন প্রিপোজিশন মুখস্থই করে ফেলতে হয়, এছাড়া আসলে কোনো অপশন থাকে না। সো আসলে প্রিপোজিশন আপনাকে ক্লিন কাট মুখস্থ করতে হবে। ইউজুয়ালি অ্যাটিপিক্যাল প্রিপোজিশনগুলি পরীক্ষায় আসা, কিছু কমন প্রিপোজিশন আমরা পড়বো অবশ্য, বাট এগুলো যে পরীক্ষায় আসবে এগুলোর সম্ভাবনা খুবই কম। যেমন আমরা এই জিনিসটা খেয়াল করি, প্রিপোজিশনের প্রায় 150টার মতো প্রিপোজিশন আছে ইংলিশ গ্রামারে, আমি তো আপনারা বেশ কয়টা বললাম, বাট এর বাহিরেও আমরা একটা বিশাল লিস্ট দেখতে পাচ্ছি, টোটাল 150টা প্রিপোজিশন। আপনার পক্ষে 150টা প্রিপোজিশনের কনসেপশন মাথায় রাখা টু মাচ ডিফিকাল্ট অ্যান্ড কোয়াইট ইম্পসিবল। তাহলে আমরা কিছু কিছু কমন জিনিস প্রিপোজিশন দেখব, যেমন অ্যাট আর ইনের ব্যবহারটা আমাদের শিখতে হবে। যদি কোনো বড় স্থানের সামনে হয় তাহলে ইন, ছোট স্থানের সামনে বসলে অ্যাট। এটা কিন্তু ইনফিনিটি স্টার, এত কোশ্চেন ইউজুয়ালি আসে না, বাট আসলে এটা ভুল করা যাবে না। আপনি একটা এই টাইপের কোশ্চেন যদি ভুল করেন কম্পিটিটিভ এক্সামে, এক লাফে আপনি পিছনে চলে যাবেন। সো এটা মনে রাখার জন্য আমি একটা ছবি দেখাই, খুব সহজ। আমরা কম্পেয়ার করি টাইম এবং লোকেশনের সাথে, মুখস্থ রাখবেন অলওয়েজ, ইন, অন, অ্যাট, এটা একদম মাথায় ঢুকায় ফেলবেন। ইন, অন, অ্যাট, তাহলে বুঝাই যাচ্ছে ইন আমাদের ছবিতে অত বড় একটা জায়গা নিয়েছে, অন তারপর একটু জায়গা নিয়েছে, এবং অ্যাট সবার ছোট জায়গা নিয়েছে। তাহলে আপনাকে যদি কোনো লোকেশন বলতে বলা হয়, তাহলে সবচেয়ে বড় বড় যে লোকেশন, কান্ট্রি, সিটি, কন্টিনেন্ট, একদম বড় বড় মহাদেশ, দেশ, এগুলো যদি বুঝায় তার সামনে হবে কি ইন। একটু ছোট একটা শহরের মেইন রাস্তা, বিজয় সরণি আমাদের ঢাকা শহরের, অথবা ফার্মগেট মোড় আমি যদি বলি, অথবা মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে, একটা বড় ঢাকা শহরের একটা ইম্পর্টেন্ট রাস্তার নাম বললাম, তাহলে একটু ছোট ব্যবহার করব অন। আর একদম স্পেসিফিক ওই মানিক মিয়া এভিনিউতে 22/27 যেটা আপনার বাসা হইতে পারে, অথবা বিজয় সরণিতে অমুক একটা ফ্ল্যাট, তাহলে একদম ছোট স্পেসিফিক আপনার লোকেশন, তাহলে লোকেশন সবার ছোট যেটা সেটার সামনে অ্যাট। খুব সহজ, ইন, অন, অ্যাট, ইন, অন, অ্যাট। কিপ প্র্যাকটিসিং, বড়, মাঝারি, ছোট। সেম টাইমের ক্ষেত্রেও আপনাকে যদি একটা টাইম, একটা সেঞ্চুরি বলা হয়, একটা ডিকেড বলা হয়, একটা ইয়ার বলা হয়, বড় একটা সংখ্যা, তাহলে সবার এইগুলো বড় সংখ্যার ক্ষেত্রে কি বসবে ইন। তার থেকে একটু ছোট একটা স্পেসিফিক সাল, একটা যুগের একটা সাল বললাম, একটা সেঞ্চুরির একটা সাল বললাম, একটা উইকেন্ড একটা দিন বললাম, তাহলে এগুলোর ক্ষেত্রে বসবে অন। আর একদম স্পেসিফিক সবচেয়ে ছোট একটা দিনের একটা নির্দিষ্ট সময়, 7 PM, 12 PM আর 5 PM, তাহলে এর সামনে বসবে অ্যাট। তাহলে ইন, অন, অ্যাট। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock, তাহলে সময়ের সবচেয়ে ছোট্ট সংখ্যাটাই কিন্তু ঘন্টা, ঠিক না? ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোটর আগে সবার শেষেরটা অ্যাট। অথবা আমি যদি বলি প্রথমটা, আই স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ ইন ঢাকা, বড় একটা সিটির নাম বলছি, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটা বসবে যেমন ইন। তারপরে লাইনটা একটু এক্সাম্পল খেয়াল করেন, আই লিভস ইন ডিনার ইন খুলনা, তাহলে খুলনা বড় শহর, খুলনার একটা স্পেসিফিক জায়গা বোঝাচ্ছে, তাহলে বড়টার আগে আমি কি দিব ইন, তার থেকে মাঝারিটার আগে দিব অ্যাট, তাহলে ইন, অন, অ্যাট। খুব সহজ, কিপ প্র্যাকটিসিং, ইন, অন, অ্যাট। এটা পরীক্ষায় মাঝে মাঝে কিন্তু আসে। ওকে, এর বাহিরে বাই অ্যান্ড উইথ, যেমন যে করে তার পূর্বে বাই বসে, এবং যার দ্বারা করে তার পূর্বে উইথ বসে। যেমন আমরা এই জিনিসটা একটু লাইনটা খেয়াল করে আমাদের জন্য ইজি হয়ে যাবে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার উইথ এ গান, তাহলে আমরা বাঘটাকে মারলাম, ঠিক না? কি দিয়ে মারলাম? একটা পিস্তল দিয়ে বা বন্দুক দিয়ে মারলাম। তাহলে কে মারলো? হান্টার মারলো। যে করবে তার সামনে আমরা কি দিব? বাই। কাজটা সে নিজেও করতে পারে, কারো সাহায্যে করতে পারে, কোনো কিছু সাহায্যে, তাহলে যে কোনো কিছু সাহায্য দিয়ে যদি করে তার সামনে আমরা কি দিব? উইথ। তাহলে এই প্যাটার্নটা মনে রাখতে হবে আপনাকে। তাহলে যে করবে তার সামনে বাই, যা দিয়ে করবে তার সামনে উইথ। আই রাইট দ্য থিসিস উইথ ব্ল্যাক ইঙ্ক, ঠিক না? তাহলে আমি কি দিয়ে করলাম?
কালো একটা কালি দিয়ে করলে বা ব্লু কালি দিয়ে করেছি, তাহলে কি দিয়ে করেছি, তাহলে উইথ হবে, ঠিক না? ওকে, তাহলে এই প্যাটার্নটা মাঝে মাঝে আপনাকে মনে রাখতে হবে। বিটুইন অ্যান্ড অ্যামং, এটা আমরা খুব কমন, এটা আমরা জানি। দুইজনের ভিতর যদি আপনার সাথে কম্পেয়ার করা হয় তাহলে হবে বিটুইন, অনেকের সাথে যদি আপনাকে কম্পেয়ার করা হয় তাহলে হবে অ্যামং। ফর সিন্স একটা নির্দিষ্ট সময়, আর টাইম পিরিয়ড যদি বোঝানো হয় স্পেসিফিক, যেমন আমি যদি বলি 10 মিনিটস, 8 ইয়ার্স, একটা ব্যাপ্তি বোঝাচ্ছি, স্পেসিফিক ব্যাপ্তি বোঝাচ্ছি, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 2 সেঞ্চুরিজ, এগুলো একদম টাইমিং বুঝাই দিলাম, সেক্ষেত্রে আমরা বুঝবে বা পিরিয়ড অফ টাইম, নাম্বার, এগুলো সামনে বসবে ফর। সেম কথা আমি যদি স্পেসিফিক বলে দিই, যেমন 8 o'clock, 12 ঘন্টা না, 8 o'clock, 8টা থেকে। ফর 7 days, 8 days না, ফর মানডে, স্পেসিফিক, মঙ্গলবার থেকে, শনিবার থেকে। ফর্ম এ ইয়ার, ইয়ার না, ইয়ারের কোন মাস, আমি যদি স্পেসিফিক উল্লেখ করে দেই, স্টার্টিং পয়েন্ট, খেয়াল করেন আমি ব্যাপ্তি বোঝাচ্ছি না, একটা স্টার্টিং পয়েন্ট বোঝাচ্ছি, ডে টাইম, তার সামনে বসবে সিন্স। এটার ব্যবহার আমরা কারেকশনের সময় অনেক শিখব, জাস্ট একটা ইমপ্রেশন নেই ছবি দেখে। তাহলে আমরা যদি একটা ব্যাপ্তি বোঝায়, আই লিভ ইন দ্য ঢাকা ফর 10 years, কোন সালের 10 years, এটা কি 90 সাল থেকে 10 years নাকি 2000 সাল থেকে 10 years, আমি কিন্তু আপনাকে বলি নাই। তাহলে ফর 10 years এটা ব্যাপ্তি বুঝালাম। আর আই লিভ ইন ঢাকা সিন্স 2010, এখন 20 সাল, 2010 সাল থেকে 10 বছর ধরে আমি ঢাকায় আছি, সিন্স 2010, এখানে কিন্তু ফর্ম 2010 হবে না, আমি স্পেসিফিক বলে দিয়েছি। স্পেসিফিক যদি বলি সেক্ষেত্রে হবে সিন্স। তাহলে সিন্স আর ফরের ব্যবহার আমরা শিখে ফেললাম, এটা পরীক্ষায় আসতে পারে, এই টাইপের এগুলা লেখা রয়েছে এখানে। বিসাইডস, বিসাইডস এগুলো আপনি একটু দেখে নেবেন, অথবা ইন, ইনটু, কোনো কিছুর ভিতরে থাকা ইন, আর কোনো কিছুর ভিতরে যাচ্ছে, ভিতরেই যাচ্ছে, কিন্তু একজন আগে থেকে ভিতরে আছে আর একজন ভিতরে যাচ্ছে, তাহলে ইনটু, এই জিনিসটা বোঝা যায়। যেমন স্টুডেন্ট আর ইন দ্য রুম, মানে স্টুডেন্ট আগে থেকে রুমের ভিতরে আছে, দে ইন্টার্ড ইনটু দ্য রুম, তার মানে তারা রুমের ভিতরে ঢুকছে, গতিশীল অবস্থা বোঝালে ইনটু। নেক্সট ইন টাইম, অন টাইম, আপনি দেখবেন যে বিফোর ফিক্সড যদি কোনো টাইম থাকে ইন টাইম, আর যদি ফিক্সড না থাকে সেক্ষেত্রে অন টাইম বোঝায়। এরকম কিছু ব্যবহার রয়েছে, বাট এগুলো কমন ব্যবহার, এগুলো পরীক্ষায় যে আসবে নট দ্যাট আমি আপনাকে বলতে পারি না, এগুলো খুবই ইনফ্রিকুয়েন্ট, এত সহজ জিনিস প্রিপোজিশন আসে না, এমন এমন প্রিপোজিশন যায় যেগুলো আমাদের ডে টু ডে লাইফে দেখা যায় যে আমরা প্র্যাকটিস করি না। সো আপনি আপনার MP3 বইয়ে পেজ নাম্বার 517 আপ টু 563, টোটাল প্রায় 40 পৃষ্ঠা ধরে এরকম বিশাল প্রিপোজিশনের লিস্ট পাবেন, কিপ প্র্যাকটিসিং। আর আপনি বলতেই পারেন 40টা পড়তে পড়তে তো আমার BCS এর বাকি সব প্রিপারেশন ভুলে যাব, তাহলে আমি কি করব? এক্ষেত্রে আমরা যেটা সাজেশন দেই বা সাজেশন থাকবে যে আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চিন আছে সেগুলো প্র্যাকটিস করেন। ইউজুয়ালি কপাল ভালো থাকলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যে প্রিপোজিশন এসেছে সেটাই আপনি পেয়ে যাবেন, সেগুলোই দেখা যায় যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো। অ্যাটিপিক্যাল গুলো এই ক্ষেত্রে কিন্তু চুজ করে না। যেমন আমরা নাম্বার পড়ার সময় আমি আপনাকে বলেছিলাম যত পারেন অ্যাটিপিক্যাল পড়বেন, জেন্ডার পড়ার সময় বলেছিলাম খুঁজে খুঁজে অ্যাটিপিক্যাল গুলো পড়বেন, ওটাই পরীক্ষায় আসবে। বাট প্রিপোজিশনের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে উল্টাটা, এখানে কমন গুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে আপনার টার্গেট থাকবে ওটাই, কারণ সব পড়ে কেউই পরীক্ষায় পারবে না, আর 1 মার্কের জন্য এত ডিটেলস প্রিপারেশন নেওয়া সম্ভব না। সো কমনগুলো বারবার প্র্যাকটিস করতে থাকেন, কপাল ভালো হলে কমনটাই পারবেন, কমনটাই আপনাকে পারতে হবে। অ্যাটিপিক্যাল আপনার কম্পিটিটরও পারবে না, আপনার তো এমনি পারতেছেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান, এবং প্র্যাকটিস করতে থাকেন ম্যাট্রিক্স থেকে যতগুলো পারা যায়। যেমন আমরা দেখছি যে 40 BCS এ প্রিপোজিশনের কোশ্চিন আসছে, প্রত্যেক BCS এ একটা না একটা আসে। সো এগুলো দেখে নিয়ে, সরি আমি দেখে বললাম, যেমন অ্যাজ শি ওয়াজ ওয়াকিং শি সাডেনলি ব্রোক, ব্রোকের পর কোন প্রিপোজিশন বসবে, এক্ষেত্রে ইন বসবে। এগুলো মুখস্থ করা ছাড়া কারো পক্ষে অ্যান্সার করা সম্ভব না। 40 BCS আরেকটা কোশ্চিন দেখা যাচ্ছে, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট, এই ফিলের পর এক্ষেত্রে কোন প্রিপোজিশন বসবে, অ্যান্সার হবে লাইক। এগুলো আসলে মুখস্থ করা সো টাফ, অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন। আমি আর এগুলোর পিছনে টাইম ওয়েস্ট করলাম না, আমরা সরাসরি আমাদের পরের টপিকটায় চলে যাই। সো দ্যাটস অল ফ্রম আওয়ার মেইন টপিক, যেটা আমরা পড়ছিলাম, দ্যাট ইজ পার্টস অফ পিস। সো পার্টস অফ পিস শেষ, আমরা আমাদের নেক্সট টপিকটা চলে যাব, ক্লজ। সো ক্লজ, একটা বাক্যের ভিতরে ভার্ব সহ যে পোর্শনটা থাকে সেটাকেই ক্লজ বলে। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিক্ট অফ ইটস অ্যাট
অন বাট ফর্মিং এ পার্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের একটা অংশ যার ভিতরে ফিনিট ভার্ব থাকবে সেটাকে ক্লজ বলা হয়। তাহলে খুব সহজ একটা ক্লজ। তো ক্লজ অ্যান্ড ফ্রেজের ভিতর পার্থক্য কি? ক্লজ অ্যান্ড ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ আমরা যেটা বলি, যেটা প্রবাদ, খেয়াল করে দেখবেন প্রবাদের ভিতর কোনো ভার্ব থাকে না। ইডিয়ম ফ্রেজের ভিতর কি কোনো ভার্ব আছে? ক্যাটস অ্যান্ড ডগস, ইটস হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুসুলধারে বৃষ্টি হচ্ছে, এগুলো ক্যাটস অ্যান্ড ডগস ইট ইজ অ্যান ইডিয়ম ফ্রেজ, এর ভিতর কোনো ভার্ব নাই। বাট আমি যদি ভার্ব দিয়ে একটা বাক্যের ভিতর কোনো কিছু বলি সেটাকে বলা হবে ক্লজ। তাহলে ক্লজ আর ফ্রেজের ভিতর আমাদের মেইন পার্থক্য কি? একটা ভার্ব থাকে, একটা ভার্ব থাকে না। সো ফ্রেজ হতে পারে অনেক কিছু হতে পারে, নাউন ফ্রেজ, অ্যাডজেটিভ ফ্রেজ। আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ক্লজ। আমরা ক্লজটাই দেখবো, ফ্রেজ আর ক্লজের পার্থক্যটা আপনি একটু দেখে নিন। আমরা তাহলে সাবজেক্ট অবজেক্ট সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে রাখি। একটা বাক্যের ভার্ব বা যাকে উদ্দেশ্য করে ভার্ব কাজ করে সেটাকে বলা হয় সাবজেক্ট। উই প্লে ফুটবল, আমরা খেলছি। কি খেলছি ব্যাপার না, আমরা খেলছি। তাহলে আমরা খেলছি, এখানে উই আর দ্য সাবজেক্ট। কি করতেছি? ফুটবল খেলতেছি। তাহলে ফুটবল খেলাটা এখানে একটা অবজেক্ট, আমি যে কাজটা করছি সেটাকে বলা হয় অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট এটা খুব সহজ, একদম ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি। উফি আস্কস দ্য ভার্ব বাই, কে বা কারা করেছে, কি করে, কে বা কারা, তাহলে অ্যান্সার হবে সাবজেক্ট। আর কি বা কাহাকে করে তাহলে হবে অবজেক্ট। এত ডিটেলস এগুলো জানার দরকার নেই। আমরা পড়ছিলাম ক্লজ। এখন আসেন ক্লজের মেইন পয়েন্টগুলো কি কি। একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, এবং ফিনিট ভার্ব থাকার পরে এটা কিন্তু একটা বাক্যের অংশ হবে, গোটা বাক্য হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ক্লজ বিভিন্ন টাইপের হইতে পারে। প্রিন্সিপাল ক্লজ হইতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ হইতে পারে, কোঅর্ডিনেট ক্লজ হইতে পারে। পরীক্ষা যেগুলো লাগবে আমরা সেগুলোই পড়বো। চলে আসেন। আর প্রিন্সিপাল ক্লজ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না, সেই ক্লজকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে। তাহলে ক্লজ পড়ার সময় আমরা বলেছিলাম ক্লজ কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করার কথা না, বাট কখনো যদি করে ফেলে, যেমন আই নো দ্য ম্যান, আমি তাকে জানি, যে সেখানে কালকে এসেছিল সেটা পরের কথা, আমি তাকে জানি, এইটা কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করছে। এখানে আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, একটা ভার্ব, ফিনিট ভার্ব পেয়ে যাচ্ছি, নো। তাহলে এটা কেমন ক্লিন কাট আমাকে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে কি বলবো আমি? প্রিন্সিপাল ক্লজ। হু কেম ইয়েস্টারডে, এটা না থাকলে আমাদের মনের ভাব প্রকাশ হচ্ছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। আর পরের যেটা অংশ দেখছি আমরা সেটাকে তাহলে কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। হু কেম হেয়ার ইয়েস্টারডে, সেম অ্যাজ আই হ্যাভ এ কাউ, প্রিন্সিপাল ক্লজ, হুইচ ইজ ব্ল্যাক, তার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, আমরা পরে শিখবো। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা কোন টাইপের সাবঅর্ডিনেট ক্লজ পরে আমরা আসি। তাহলে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ ব্ল্যাক, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আমরা সহজে সর্ট আউট করতে পারি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ চিনা খুব সহজ, ক্লিন কাট ভাবে যদি সেটা মনের ভাব প্রকাশ করতে পারে। হু ইজ প্লেইং ফুটবল, এটা আপনার মনের ভাব প্রকাশ করবে না, বাট দ্য বয় ইজ মাই ব্রাদার হু ইজ প্লেইং ফুটবল, তাহলে বয় ইজ মাই ব্রাদার, আমার ভাই, প্রিন্সিপাল ক্লজ। পরের বাক্যের এই অংশটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমাদের এই জিনিসটাই পড়তে হবে, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমরা খেয়াল করলাম, এই যে এই কয়টা বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ দেখলাম, এবং হু, হুইচ, হু, এরকম বেশ কিছু ওয়ার্ডের পর সাবঅর্ডিনেট ক্লজ বসে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ ছাড়া একা একা অর্থ যে অংশটা প্রকাশ করতে পারবে না সেটাকেই বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এবং খুব সহজ সাবঅর্ডিনেট ক্লজ চিনা। সাবঅর্ডিনেট ক্লজের নিচে এরকম, সামনে এরকম কিছু ওয়ার্ড থাকে, হু, হোম, হোয়াট, হোয়ার, হোয়াই, হুইচ, হোয়াইল, whether, how, once, it, since, as it, through, although, after, before, because, unless, until, that, though, then, এরকম কিছু প্রিপোজিশনের পর যদি কোনো বাক্য শুরু হয় সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। খুব সহজ চিনা। সো এতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষার কোশ্চিন আসি না, এগুলো জাস্ট বলে দ্রুত বললাম, কারণ এগুলো কোনো কাজের জিনিস না। কাজের জিনিস হচ্ছে তার পরের জিনিসটা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজের কিছু এক্সাম্পল দেখা হয়েছে, যেমন হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসিড ইন লাইফ। সো দ্যাটের পর যেটা বলছে সেটা আমাদের সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কাজের জিনিস কোনটা? কাজের জিনিস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন, এটা পরীক্ষায় আসে। তার আগ পর্যন্ত এখন যেগুলো পড়লাম সেগুলো থিওরিটিক্যাল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা খেয়াল করে দেখেন, আমরা তিনটা মেইন গ্রুপে ভাগ করছি। কি কি? নাউন সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কোনো সাবঅর্ডিনেট ক্লজ, এই হু, হুইচ, হট এর পর যদি কোনো ক্লজ বসে নাউনের কাজ করে সেটাকে বলা হবে নাউন সাবঅর্ডিনেট ক্লজ। যদি দোষ গুণ বুঝায় অ্যাডজেক্টিভ, আর যদি ম্যানার, টাইম, প্লেস, ডিগ্রি,
আমরা পড়েছিলাম অ্যাডভার্ব পড়ার সময়, মনে করে দেখেন যে অ্যাডভার্ব কি কি ভাবে হতে পারে, একটা চার্ট পড়েছিলাম। ঠিক সেরকম ভাবে যদি কাজ করে অ্যাডভার্বের মতো, সেটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে বেশ কয়েকটা ওয়ার্ড, বাট তারা কয়েকটা ওয়ার্ড মিলে নাউনের মতো কাজ করবে, অথবা অ্যাডজেটিভের মতো কাজ করবে, অথবা অ্যাডভার্বের মতো কাজ করবে। তখনই সেটা নাউন ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। সো এই জিনিসটাই বলা হয়েছে ডেফিনেশন অফ নাউন ক্লজ কিভাবে হয়, অ্যাডজেটিভ ক্লজ যদি অ্যাডজেটিভের মতো করে কাজ করে, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ যদি অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে আমরা কিছু সরাসরি এক্সাম্পল দেখে আসি। এইটা কাজ আমাদের পরীক্ষায় আসবে, এই জায়গাটা মনোযোগ দেন। যেমন ইনফর্ম মি হোয়েন দে উইল কাম, আমাকে সময়টা জানো যখন তারা আসবে। বাট পরেরটা খেয়াল করেন, ইনফর্ম মি দ্য টাইম হোয়েন দে উইল কাম। একটাতে হয়ে যাচ্ছে নাউন ক্লজ, আর এটাতে হয়ে যাচ্ছে অ্যাডজেটিভ ক্লজ। সেম বাক্য, হোয়েন দে উইল কাম, হোয়েন দে উইল কাম, সেম দুটা জায়গায়, একটা নাউন একটা অ্যাডজেটিভ। আচ্ছা, সেম জিনিস আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আসি। আই ক্যান রিমেম্বার হাউ শি মেড দ্য কেক। তাহলে হাউ শি মেড দ্য কেক, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, একজনের উপর ডিপেন্ড করছে। সেম লাইনটা আমরা যদি এইভাবে বলি, আই ক্যান রিমেম্বার দ্য ওয়ে হাউ শি মেড দ্য কেক, তাহলে আপনি কিভাবে পার্থক্য করতে পারেন যে কখন সেম ওয়ার্ডটা নাউন ক্লজ হচ্ছে, কখন অ্যাডজেটিভ ক্লজ হচ্ছে? খুব সহজ, আমরা সেম একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যখন আমরা জেরার্ড থেকে পার্টিসিপলকে পার্থক্য করেছিলাম। মনে আছে যে আমরা জেরার্ড থেকে পার্টিসিপল কিভাবে পার্থক্য করেছিলাম, কিভাবে আইডেন্টিফাই করেছিলাম? সিম্পল একটা ওয়ার্ড দিয়ে, ইট। ক্লিয়ার? ওকে, যদি ইট দিয়ে করা যায় সেক্ষেত্রে জেরার্ড, যদি ইট দিয়ে রিপ্লেস করা না যায় সেক্ষেত্রে পার্টিসিপল। সেম ফর্মুলা আমরা এখানেও অ্যাপ্লাই করব নাউন ক্লজ এবং অ্যাডজেটিভ ক্লজকে পার্থক্য করার জন্য। আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি বলেন তো দেখি, ইট দিয়ে কোন বাক্যটাকে রিপ্লেস করা যেতে পারে, নাউন ক্লজকে নাকি অ্যাডজেটিভ ক্লজকে? আপনি পড়ে আপনার কি মনে হয়? যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, ইনফর্ম মি ইট, আই ক্যান রিমেম্বার ইট। আই ক্যান রিমেম্বার ইট পসিবল না এরকম বাক্য বলা? আচ্ছা, আই নো ইট, এটা বলা সম্ভব? সম্ভব। বাট আপনি খেয়াল করেন, ইনফর্ম মি দ্য টাইম ইট, এরকম বাক্য কি প্র্যাকটিক্যালি পসিবল? পসিবল না। আই ক্যান রিমেম্বার দ্য ওয়ে ইট, পসিবল? পসিবল না। আই নো দ্য রিজন ইট, কখনোই পসিবল না। বাট আই নো ইট, এরকম একটা বাক্য করা পসিবল। আই ক্যান রিমেম্বার ইট, আমি এটা মনে করতে পারি। তাহলে এই অংশটা আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারি, এই অংশটা আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারি। বাট সেম জিনিস যখন এরকম একটা বাক্যে থাকছে যেটাকে আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারছি না, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে খুব সিম্পল জিনিস অ্যাডজেক্টিভ থেকে নাউন ক্লজকে পার্থক্য করা। নাউন ক্লজকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, বাট অ্যাডজেক্টিভ ক্লজকে আপনি ইট দিয়ে কখনোই রিপ্লেস করতে পারবেন না। তাহলে খেয়াল করে দেখেন প্রত্যেকটাতে, ইনফর্ম মি ইট, আই ক্যান রিমেম্বার ইট, আই নো ইট, টেল মি ইট। বাট টেল মি দ্য প্লেস ইট কখনোই পসিবল না। ক্লিয়ার? তাহলে একটা সহজ উপায় আমি আপনাকে শিখাই দিলাম। আর এরপরও খেয়াল করেন, এই ক্লজগুলোর আগে অ্যাডজেক্টিভ ক্লজ চিহ্নের আরেকটা উপায় আছে। খেয়াল করে দেখেন, ইনফর্ম মি দ্য টাইম, তারপর ক্লজ শুরু হয়েছে, টাইমের পর, টাইম মানে সময়। ইনফর্ম মি দ্য ওয়ে, আমাকে একটা পন্থা, পন্থার পরে আপনার ক্লজটা শুরু হয়েছে। আই নো দ্য রিজন, দি, দি এর পর কি বসে বা ডিটারমিনারের পর কি বসে আমরা কিন্তু শিখে এসেছি, নাউন। তাহলে এই যে খেয়াল করেন প্রত্যেকটা বাক্যে দি এর পর দি প্লেস, দি রিজন, দি ওয়ে, দি টাইম, তাহলে দি এর পর কি বসতেছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন বসে ডিটারমিনারের পর, আমরা শিখে এসেছি। তাহলে প্রত্যেকটা নাউনের পর যে ক্লজ বসতেছে, লজিক্যাল ব্যাপার, নাউনের পর তো আর নাউন ক্লজ বসবে না, ঠিক না? নাউনের পর নাউনকে মডিফাই করছে, তাহলে যে ক্লজগুলো সেগুলো আমরা কি বলবো, বা তার দোষগুণ বোঝাচ্ছে সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে খুব ইজিলি আমরা নাউন ক্লজ থেকে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ পার্থক্য করতে পারি। দুইটা ওয়ে বললাম, যেটা আপনি পছন্দ করেন সেভাবে মনে রাখলেই চলবে। আর এর বাইরে রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাও খুব সহজ। যখন কোনো ক্লজ দিয়ে সময়, স্থান, কারণ, রেজাল্ট, ম্যানার, কন্ডিশন, কন্ট্রাস্ট, পারপোজ বোঝানো হয়, তখন সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আপনি খেয়াল করেন, আই কেম হোয়েন আই স্টার্টেড, ফারুক কেম হোয়েন আই স্টার্টেড ফ্রম ঢাকা। তাহলে আমার একটা সময় বোঝালো, ফারুক তখন এসেছে যখন আমি ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি, সময় বোঝাচ্ছে। অথবা শি ক্যান গো হোয়ার শি ওয়ান্ট, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, একটা জায়গা বোঝাচ্ছে। অথবা শি উইল নট কাম হেয়ার বিকজ শি ইজ ভেরি ইল, অসুস্থতার কারণে আসতে পারছে না, রিজন বোঝাচ্ছে। তাহলে আপনাকে একটু ট্রিকি হতে হবে, আপনাকে এই ওয়ার্ডগুলো জানতে হবে। যখন কোনো ক্লজ দিয়ে টাইম, প্লেস, রেজাল্ট, ম্যানার, কন্ডিশন,
রিজন এগুলো বোঝাবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আই থিঙ্ক মাত্র 2-3টা কনসেপশন যদি আপনি রাখেন তাহলে কিন্তু বাক্যে আপনি কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ খুব ইজিলি ধরতে পারবেন। তাহলে আমরা একটা বিশেষ কোশ্চেন দেখি। হি র্যান উইথ গ্রেট স্পিড, আপনার কি মনে হয়? খুব সিম্পল, 40 বিসিএস আই থিঙ্ক পারা উচিত। খেয়াল করে দেখেন, আমি আপনার সাথে ধীরে ধীরে ডিসকাস করি। তাহলে প্রথমে অপশন দিয়েছে নাউন ক্লজ। নাউন ক্লজ আমরা কি শিখেছি? যে কোনো বাক্যে যদি ক্লজটা ইট দিয়ে রিপ্লেস করা যায়, ঠিক না? খেয়াল করে দেখেন, আই র্যান ইট পসিবল? আমি ইট দৌড়ালাম, এটা এইরকম বাক্য কখনোই পসিবল না। আই রান ইন দ্য রোড, আই রান ওভার দ্য রোড, এইরকম বাক্য আই রান ইট কখনোই পসিবল না। তার মানে এই ক্লজটা আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারছি না, তার মানে এটা নাউন ক্লজ বা ফ্রেজ হওয়ার কোনোই পসিবিলিটি নাই। নেক্সট আসেন, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমাদের কনফিউশন হতে পারে। এখন আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। তাহলে আমরা বাক্যটা আরেকবার পড়ি। হি র্যান উইথ গ্রেট স্পিড, সে খুব দ্রুততার সাথে দৌড়ালো, ঠিক না? তাহলে উইথ গ্রেট স্পিড, স্পিড খুব দ্রুততার সাথে সে কি করেছে? সে না, তার দৌড়টা সে দৌড়াইছে দ্রুততার সাথে। তাহলে দৌড়ানোটা, রানটা ছিল আমাদের ভার্ব, এবং উইথ গ্রেট স্পিড দৌড়ানোটাকে ইন্ডিকেট করছে, তার মানে আমার ভার্বটাকে মডিফাই করছে, আমার ম্যানারটা বোঝাচ্ছে। এই যে আমরা অ্যাডভার্বটা পড়ে আসলাম, ম্যানার, কিভাবে, কি ম্যানারে সে দৌড়ালো? খুব দ্রুততার সাথে। অথবা বলতে পারতাম আমরা সেম জিনিস, হি র্যান উইথ স্লো স্পিড, অথবা হি র্যান উইথ স্লো স্পিড অফ ফাস্ট স্পিড। আমি ম্যানারটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই ক্ষেত্রে ক্লিন কাট মেসেজ, এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, ঠিক না? আমার ভার্বকে মডিফাই করছে। সেম অ্যাজ আমি 38 বিসিএস একটা কোশ্চেন দেখে আসি। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, তাহলে এটা কি হবে? চিন্তা করেন। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন আয়রনটা গরম থাকবে তখনই সেটাকে মারো। তাহলে স্ট্রাইক ইট পসিবল? সরাসরি নাউন, আমরা জানি নাউন ক্লজ, ঠিক আছে, এটা আমাদের হাতে থাকলো। তারপর আমরা দেখছি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে এটা কি ম্যানার? কখনো স্ট্রাইক করি না। অ্যাডজেটিভ, এটা কি কারো দোষগুণ বোঝাচ্ছে? না। তাহলে ক্লিন কাট মেসেজ, আমি যখন এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবো সেক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে যাবে? নাউন ক্লজ, স্ট্রাইক ইট, ঠিক না? তাহলে খুব সিম্পল। সেম আমি যদি 37 বিসিএস এর একটা কোশ্চেন দেখি, দিস ইজ বুক আই লস্ট, খেয়াল করে দেখেন, হেয়ার আই লস্ট। তাহলে সেম ওইতে আমরা যদি আগাই, এই ক্লজটা যদি আমরা চেনার চেষ্টা করি, দিস ইজ দ্য বুক, আমরা কি এটা ইট দিয়ে রিপ্লেস করতে পারি? না, তাহলে এটা নাউন ক্লজ না। আসেন তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ। দিস ইজ দ্য বুক আই লস্ট, খেয়াল করে দেখেন, এখানে টাইমও বোঝাচ্ছে না, প্লেসও বোঝাচ্ছে না, ম্যানারও বোঝাচ্ছে না, বাট খেয়াল করে দেখেন এইখানে বইটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ঠিক না? বুক আই লস্ট, যেই বইটা হারিয়ে গেছে। তাহলে আমরা যদি নাউনকে কোনো কিছু দিয়ে মডিফাই করি সেটাকে তাহলে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। এটা আমার ম্যানারও বোঝায় না, রিজনও বোঝায় না, টাইমও বোঝায় না, প্লেসও বোঝায় না, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ না। ক্লিন কাট মেসেজ, এটা তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, সো এর বাহিরেও লটস অফ কোশ্চেন রিগার্ডিং ক্লজ। আই থিঙ্ক ক্লজ আমি আপনাকে বোঝানোতে পেরেছি। প্র্যাকটিস করতে থাকেন, লটস অফ কোশ্চেন, আমি অনেকগুলো কোশ্চেন দিয়ে দিলাম। তারপর যদি কনফিউশন হতে পারে তাহলে তো আমি আছি, আমাদের এখানে প্র্যাকটিস করবেন। সো দ্যাটস অল ফ্রম দ্য ফার্স্ট লেকচার অফ ইংলিশ গ্রামার। ওকে, সো ফার্স্ট লেকচারে আমি ইম্পর্টেন্ট দুটো টপিক আপনাকে পড়ানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, ট্রাই করেছি। আপনার এখানে স্লাইডে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া যেগুলো আপনার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো কোশ্চেন দিয়ে রেখেছি। আপনি এগুলো প্র্যাকটিস করতে থাকেন। অবশ্যই MP3 থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করবেন। এরপরও যদি গ্রামারের আসলে খুব কমপ্লিকেটেড জায়গা কোনো কনফিউশন হয়, আমাদের ম্যাট্রিক্স MP3 মেন পেজে অনলাইনে সেগুলো যেগুলো আপনার কনফিউশন লাগবে সেগুলো তুলে ধরার চেষ্টা করেন। আমি চেষ্টা করব সেগুলো আপনাকে ক্লিয়ার করে দেওয়ার। এবং অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, ইংলিশ গ্রামারের নাম্বার তোলা বেস্ট টাফ। যদি আপনি গ্রামারে উইক থাকেন, এই লেকচারটাতে আপনাকে অনেক বেশি এমফাসাইজ দিতে হবে, কারণ এটা কোয়াইট ইজি। গ্রামার সবগুলো জায়গার ভিতর এটা
আই থিঙ্ক সবচেয়ে সহজ, আপনি একটু প্র্যাকটিস করলেই পারবেন। সো আজকের ক্লাসে কিন্তু প্রায় আমরা গ্রামারের 20 মার্কের মধ্যে 8 মার্কের প্রিপারেশন নিয়েছি। সো খুব ভালো করে পড়লে এই 8 মার্কে আপনার পক্ষে পাওয়া সম্ভব। সো কিপ প্র্যাকটিসিং টিল দেন, থ্যাংক ইউ অল।